রমাকান্ত কামার এ জীবনে কখনো সন্দেহগ্রস্ত হননি তা নয়, তবে এর আগে আর কখনো এই বাতিক তাকে এতটা গ্রাস করেনি। সন্দেহগ্রস্ততা সব সময়ই সযত্নে এড়িয়ে চলেছেন তিনি। লাইব্রেরির ছোট্ট অফিস ঘরের জানালা দিয়ে বাইরে তাকালেন। এখনো 4-5 জন পাঠক বইয়ে নিমগ্ন। এরকম দৃশ্য দেখতে তার বেশ ভালো লাগে, তবে অন্য দিনের মতো আজকে সেটা হলো না। সন্দেহগ্রস্ততার পাশাপাশি দুশ্চিন্তা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। না চাইলেও কখনো কখনো সন্দেহ জোর করে অক্টোপাসের মতো জাপটে ধরে, এর থেকে নিস্তার পাওয়া যায় না। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার ভেতর থেকে। সুস্মিতার সাথে ডাক্তার আসকারের সম্পর্কটা নিয়ে মাস্টারের মনে এক ধরনের সন্দেহ তৈরি হয়েছিল গতকালই। ডাক্তার ভদ্রলোক তাকে বলেছিলেন সুস্মিতা তার এক প্রয়াত বন্ধুর মেয়ে হয়, কিন্তু এখন মনে হচ্ছে আদতে তাদের সম্পর্কটা অনেক বেশি গভীর। বেশ কয়েক মাস আগে সুস্মিতাকে সঙ্গে নিয়ে বেড়াতে এসেছিলেন ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্য ডাক্তার আসকার, আর ওই সময়েই স্কুলের জন্য গানের শিক্ষক খুঁজছিলেন মাস্টার। কথাটা তিনি জানিয়েছিলেন ভদ্রলোককে, কিন্তু ঘুণাক্ষরেও ভাবতে পারেননি সুস্মিতার মতো শান্তিনিকেতন থেকে আসা কেউ সুন্দরপুর স্কুলে বাচ্চাদের গান শেখাতে আগ্রহী হবে। ডাক্তার তার বন্ধুর মেয়েকে প্রস্তাবটা দিতেই সানন্দে রাজি হয়ে যায় সে। মাস্টার অবাক হলেও ভালো একজন শিক্ষক পেয়ে এতটাই খুশি হয়েছিলেন যে খুব একটা মাথা ঘামান নিয়ে গতকাল বিকেলের দিকে তিনি যখন স্কুলের অফিস থেকে রবীন্দ্রনাথে যাবার জন্য বের হবেন, তখন উদ্বিগ্ন হয়ে সুস্মিতা এসেছিল তার কাছে। মেয়েটা সবসময় যেভাবে পরিপাটি থাকে সেটা দেখতে ভালো লাগে তার, যেন রবীন্দ্রনাথের গল্প থেকে উঠে আসা কোনো নায়িকা। কিন্তু গতকাল সেই পরিপাটি সুস্মিতা দেখা পাননি রমাকান্ত কামার। সচরাচর বাঙালি মেয়েরা যেরকম সালোয়ার কামিজ পরে থাকে সেরকমই কিছু পরেছিল, আর তার অভিব্যক্তি থেকে বোঝা যাচ্ছিল সে ভীষণ বিচলিত। মাস্টার মশাই, ঘরে ঢুকেই মলিন কণ্ঠে বলেছিল সে, ডক্টর আসকার হসপিটালে অ্যাডমিট, ওর কন্ডিশন নাকি খুবই ক্রিটিক্যাল। রমাকান্ত নড়ে চড়ে বসেছিলেন কথাটা শুনে। বলেন কি? এখন আইসিসিইউতে আছে, কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, প্রায় কাঁদো কাঁদো কণ্ঠে বলেছিল কথাগুলো। মেয়েটার ছলছল চোখের দিকে তাকিয়েছিলেন মাস্টার। তখনই প্রথমবারের মতো এই সন্দেহগ্রস্ততার শিকার হন তিনি। এই মেয়ের সাথে ডাক্তারের সম্পর্ক কি? ভদ্রলোকের অসুস্থতার খবর পেয়ে তার চোখ এভাবে ছলছল করে উঠবে কেন? ওর বাসায় পুলিশের 2 জন লোক গেছিল ওকে ইন্টারোগেট করার জন্য, তখনই নাকি অসুস্থ হয়ে পড়ে। মাস্টারের ভুরু কুঁচকে গেছিল কথাটা শুনে। কারা গেছিল প্রশ্নটা করতে গিয়েও করেননি, ভালো করেই জানতেন এটা ওই নূরে সফার কাজ। উকিল ভদ্রলোক তাকে ফোন করে সবই জানিয়ে দিয়েছিলেন। এজন্যে নিজেকে কিছুটা দায়ীও মনে করেন মাস্টার। তার বলা উচিত হয়নি চিরকুটটা তাকে কে দিয়েছিল। এই চিরকুটের সূত্র ধরেই উকিলকে হেনস্থা করে ভয়ভীতি দেখিয়ে ডাক্তারের নাগাল পেয়ে গেছে ডিবি অফিসার। এখন ডাক্তার সাহেবের কি অবস্থা? আস্তে করে জানতে চেয়েছিলেন রমাকান্ত কামার। একটা দীর্ঘশ্বাসও বেরিয়ে এসেছিল ভেতর থেকে। ঠোঁট ওল্টায় সুস্মিতা। কিছুই বোঝা যাচ্ছে না, ওর ফোন বন্ধ, তাই বাসার দারোয়ানকে ফোন দিয়েছিলাম, সেই আমায় বলল। এরপর হসপিটালে যোগাযোগ করেছিলাম, কিন্তু ওরা কিছুই জানে না। খুবই অদ্ভুত ঠেকেছে ব্যাপারটা, ভীষণ চিন্তাও হচ্ছে। মাস্টারের ভুরু কুঁচকে গেছিল। হাসপাতালও কিছু জানে না? ওটা না ওনার নিজেরই। সেজন্যই আমার খুব টেনশন হচ্ছে। সুস্মিতার দিকে ভালো করে তাকিয়ে মাস্টার দেখতে পেয়েছিলেন মেয়েটা আসলেই দুশ্চিন্তায় পড়ে গেছে। আমাদের কি ঢাকায় গিয়ে ওনাকে দেখে আসা দরকার? ট্রাস্টের একজন সম্মানিত সদস্য হিসেবে এটা করা দায়িত্বের মধ্যেই পড়ে বলে মনে করেছিলেন রমাকান্ত কামার। যদিও জানতেন তিনি গেলে ওই নূরে সফার সন্দেহের দৃষ্টিতে পড়বেন আবার। সে নিশ্চয়ই নজরদারিতে রেখেছে ডাক্তারকে, তার লোকজন থাকতে পারে হাসপাতালের আশেপাশে। তার চেয়েও বড় কথা, স্কুলের গুরুদায়িত্ব ফেলে তার পক্ষে 2 দিনের জন্য ঢাকায় যাওয়াটাও খুব কঠিন। অন্যদিকে ট্রাস্টের একজন সদস্য ছাড়া ডাক্তার আসকার ইবনে সাইদের সাথে তার তেমন সখ্যতাও নেই। তার চেয়ে বরং সুস্মিতা গেলেই ভালো হয়। তবে মেয়েটাকে একা ছাড়েননি তিনি।
সঙ্গে দিয়ে দিয়েছিলেন শ্যামলকে। শত হলেও ঢাকা শহর, তিনি নিজেই ওখানে গিয়ে। এমন সময় লাইব্রেরির ছোট্ট অফিস ঘরের দরজায় টোকা দিলে মাস্টারের চিন্তা ভাবনায় ছেদ পড়ল। তিনি কিছু বলার আগেই দরজাটা খুলে গেল। দেখতে পেলেন নূরে সাফা দাঁড়িয়ে আছে। যার পরনায় বিস্মিত হলেন রমাকান্ত কামার। অনেক অনেক বছর পর তার সমস্ত শরীর রাগে কেঁপে উঠল। সফার ঠোঁটে লেগে আছে বাঁকা হাসি, যেন বিশাল একটি বিজয় অর্জন করে এসেছে সে। মাস্টার সাহেব, আপনার সাথে আমার জরুরি কথা আছে, ঘরের ভেতরে ঢুকে বলল সফা। আমার সাথে কি কথা? মাস্টার খুবই অবাক হলেন। বেশ বেগ পেতে হলো নিজের ভেতরে ফুঁসে উঠতে থাকা এই ক্রোধকে দমন করতে গিয়ে। আপনার স্কুলে যাচ্ছি, আপনাদের গানের শিক্ষিকা সুস্মিতাকে গ্রেপ্তার করতে। কি? মাস্টার যেন আকাশ থেকে পড়লেন। সুস্মিতাকে গ্রেপ্তার করতে এসেছেন? এই লোক কি তার সঙ্গে তামাশা করতে এসেছে? রমাকান্ত কামার ভেবে পেলেন না। ও কি করেছে? ওকে কেন গ্রেপ্তার করতে চাইছেন আপনি? বাঁকা হাসি দিল সফা। আসলে আমার বলা উচিত ছিল মুস্কান জুবিরিকে গ্রেপ্তার করতে এসেছি, তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হতো। মাস্টার বিস্ফোরিত চোখে চেয়ে রইলেন কয়েক মুহূর্ত। কথাটা হজম করে নিতে কষ্ট হচ্ছে তার। আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন? বাঁকা হাসি দিল সফা। রমাকান্ত বাবু, আজকেই কলকাতা থেকে ফিরেছি আমি। সেখান থেকেই জেনে এসেছি মুস্কান জুবিরি সুস্মিতা সমাদ্দার সেজে আপনার স্কুলে চাকরি নিয়েছে। সম্ভবত আপনিও সেটা জানতেন। মাস্টার যেন বজ্রাহত হলেন। কি যাতা বলছেন? সুস্মিতাকে আপনি দেখেছেন না? ও কিভাবে মুস্কান জুবিরি হতে যাবে? আমার সাথে এসব তামাশা করার মানে কি? লম্বা গল্প, আমার হাতে এখন অত সময় নেই। পরে যখন আপনাকে জিজ্ঞাসাবাদ করব তখন সবটাই বলবো। মাস্টারের ভুরু কুঁচকে গেল। বাইরে পুলিশের ভ্যান অপেক্ষা করছে, আমি আপনার স্কুলে যাচ্ছি ওদের নিয়ে, বলল সফা। আশা করি এখানকার এমপিকে আর জড়াবেন না। জড়ালেও কোনো ফায়দা হবে না। কথাটা বলে যেই না ঘর থেকে বের হতে যাবে অমনি মাস্টারের কথায় থমকে দাঁড়ালো সে। কিন্তু সুস্মিতা তো স্কুলে নেই। মাস্টারের দিকে ফিরে তাকালো সফা। তার চোখে মুখে অবিশ্বাস। নেই মানে? ও ঢাকায় চলে গেছে গতকাল। ঢাকায় গেছে? বিস্ময় আর হতাশায় বলে উঠল সফা। ঢাকার কোথায়? কেন গেছে? প্রায় চেঁচিয়ে উঠল সে। জানি না। মিথ্যেটা অনেক কষ্টে বললেন রমাকান্ত কামার। তার কাছে মনে হচ্ছে এই লোকের কাছে সত্যি বলা মানে কাউকে বিপদে ফেলা। সফার চোয়াল শক্ত হয়ে গেল। রাগে ক্ষোভে ফুঁসে উঠল সে। এক হাত দিয়ে অন্য হাতের তালুতে আঘাত করল জোরে। দাঁতে দাঁত পিষে অনেকটা আর্তনাদের মতো করে বলল, পালিয়েছে। ওই ডাইনিটা আবারও পালিয়ে গেছে। ডাক্তার আসকার ইবনে সাঈদ এবার সত্যি সত্যি অসুস্থ হয়ে পড়েছেন। দুশ্চিন্তায় তার প্রেশার বেড়ে গেছে। ডুয়েল সিটিজেন তিনি। ব্রিটিশ পাসপোর্ট আছে তার। চাইলে যে কোনো সময় ভিসা ছাড়াই সেকেন্ড হোমে যেতে পারেন। তারপরও বিমানবন্দরের ইমিগ্রেশন তাকে লন্ডনে ফ্লাইটে উঠতে দেয়নি। এর জন্যে কোনো কারণও দেখায়নি তারা। শুধু বলেছে উপর মহল থেকে নির্দেশ আছে ডাক্তার আসকার যেন দেশ ত্যাগ করতে না পারেন। তার সঙ্গে আসা হাসপাতালের কর্মচারীরা অনেক অনুরোধ করেও তাদেরকে বোঝাতে পারেনি। তবে ডাক্তার জানতেন ইমিগ্রেশনে যারা আছে তাদেরকে অনুরোধ করে কোনো ফায়দা হবে না। সেজন্যেই স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন দিয়েছিলেন তিনি, যদি কোনো সাহায্য পাওয়া যায়। তার নামে কোনো মামলা নেই, কোনো কেসে তিনি সন্দেহভাজন আসামিও নন, এমনকি বিরোধী কোনো রাজনৈতিক দলেরও নেতা নন। তাহলে কিসের ভিত্তিতে তাকে ইমিগ্রেশন আটকে দিল? স্বরাষ্ট্রমন্ত্রী প্রথমে দারুণ অবাক হয়েছিলেন, কেননা এ কাজ তার মন্ত্রণালয়ই করে থাকে সবসময়। জানা মতে ডাক্তারের ব্যাপারে এরকম নিষেধাজ্ঞা দেয়নি তার মন্ত্রণালয়। কিন্তু ইমিগ্রেশনের সঙ্গে যোগাযোগ করার পর তিনি জানতে পারেন সত্যি সত্যি সরকারের উপর মহল থেকে বিশেষ একজন ব্যক্তির নির্দেশে ডাক্তারকে বিদেশে যেতে বাধা দেয়া হচ্ছে। সেই বিশেষ ব্যক্তিটি কে
তা স্বরাষ্ট্রমন্ত্রী জানাতে অপারগ হলেও ডাক্তার আসকার বুঝে গেছেন এটা প্রধানমন্ত্রীর পিএসের কাজ। ক্ষমতাধর ব্যক্তি তিনি, ক্ষমতার অপব্যবহার করছেন, আর এর পেছনে যে নূরে সফার হাত আছে সেটাও বুঝতে পেরেছেন। ইমিগ্রেশন থেকে বিমুখ হয়ে নিজের হাসপাতালের অফিসে ফিরে এসেছেন অনেকক্ষণ হলো, কিন্তু অন্য একটি দুশ্চিন্তা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। সুস্মিতার ফোন বন্ধ। তিনি ঢাকা ছাড়ার পর মেয়েটা ঢাকা টু যশোর ফ্লাইটে সুন্দরপুরে চলে যাওয়ার কথা। ঘণ্টাখানেক আগে সে ফোন দিয়ে বলেছেও একটু পরই রওনা দেবে। রওনা দেবার পর এসএমএসও পাঠিয়েছিল। এরপর থেকে আর কোনো খবর নেই। প্রথমে তিনি ভেবেছিলেন হয়তো সুস্মিতার ফোনের চার্জ শেষ হয়ে গেছে, কিন্তু তিনি খোঁজ নিয়ে জেনেছেন যে ফ্লাইটে সুস্মিতার যশোর যাবার কথা সেটা সে মিস করেছে। গতকালই হাসপাতালের অ্যাডমিনের একজনকে দিয়ে মেয়েটার জন্য 2টো টিকেটের ব্যবস্থা করেছিলেন। এখন তার মনে খারাপ কিছুর আশঙ্কা দানা বাঁধছে। ওর কিছু হলো না তো? আসকার ইবনে সাইদ নিজের মাথা থেকে এই দুশ্চিন্তাটা কোনোভাবেই দূর করতে পারছেন না। পথে কোনো দুর্ঘটনা, এরকম আশঙ্কাও হচ্ছে তার। তবে মন বলছে যে লোক তাকে দেশের বাইরে যেতে না দেওয়ার নির্দেশ দিয়েছে সেই একই লোক সুস্মিতাকেও কিছু করেছে। কিন্তু কি করেছে, কেন করবে? ডাক্তার টের পাচ্ছেন তার নাজুক হৃৎপিণ্ডটা এবার সত্যি সত্যি বিপাকে পড়ে গেছে। বুকের বাম পাশে চিনচিনে ব্যথাটা বাড়ছে ক্রমশ। তার হার্টে 3টা রিং লাগানো হয়েছিল কয়েক বছর আগে, তারপর বেশ সুস্থই ছিলেন, কিন্তু এখন মনে হচ্ছে হৃৎপিণ্ডটা দিনকে দিন নাজুক হয়ে উঠছে। আবার পকেট থেকে সদ্য কেনা সেলফোনটা হাতে নিলেন ডাক্তার। নূরে সফা আর গুন্ডা প্রকৃতির ওই লোক যখন তার বাড়িতে জোর করে ঢুকে পড়েছিল তখন তিনি দ্রুত নিজের মোবাইল ফোন থেকে সিমটা খুলে ফোনটা কমোডে ফ্ল্যাশ করে দিয়েছিলেন। সিমটা লুকিয়ে রেখেছিলেন মেঝের কার্পেটের নিচে। তবে পাসপোর্টটার কথা মাথায় আসেনি, এলেও ওটা তিনি নষ্ট করার বিলাসিতা দেখাতে পারতেন না। স্মৃতি থেকে একটা নাম্বার প্রেস করলেন। এই নাম্বারটা তার স্মৃতি ছাড়া আর কোথাও সংরক্ষণ করেননি নিরাপত্তার কারণে। এখন এই সংকটময় মুহূর্তে এসে শেষ 2টো ডিজিট তালগোল পাকিয়ে ফেলেছেন। 48 নাকি 84 মনে মনে আওড়ালেন ডাক্তার। অবশেষে প্রথমটাই বেছে নিলেন। রিং হতেই কর্কশ কণ্ঠের এক লোকের কণ্ঠ শুনেই কলটা কেটে দিলেন। এবার শেষ 2টো ডিজিটে 84 যোগ করে কল করলেন, কিন্তু রিং হতে থাকলেও কেউ ধরল না কলটা। আবারও ডায়াল করলেন তিনি। ফোনটা ধরো প্লিজ। তার কোনো ধারণাই নেই কোথায় নিয়ে আসা হয়েছে। তার চেয়েও বড় কথা, কে বা কারা তাকে এভাবে অপহরণ করেছে সে সম্পর্কেও বিন্দুমাত্র ধারণা করতে পারছে না। তার নার্ভ বেশ শক্ত, সহজে ভেঙে পড়ার মতো নয়, কিন্তু আকস্মিক এই ঘটনায় সাময়িক নার্ভাস ব্রেকডাউনের শিকার হয়েছিল। একটা ঘরে হাত পা মুখ আর চোখ বেঁধে চেয়ারে বসিয়ে রাখা হয়েছে। কোনো রকম নড়াচড়া করলে তার ভালো হবে না বলেও শাসিয়ে দেয়া হয়েছে। নিজেকে ধাতস্থ করে নেবার জন্য কিছুটা সময় পেতেই প্রাথমিক ধাক্কাটা সামলে নিতে পেরেছে সে, কিন্তু তার দুশ্চিন্তা হচ্ছে শ্যামলকে নিয়ে। ছেলেটাকে কোথায় রেখেছে সে জানে না। এই বাড়িতে ঢোকার সাথে সাথে উবার ড্রাইভার ছাড়াও আরো 2জনকে দেখেছে। তারপরই পিস্তলের মুখে তার হাত মুখ আর চোখ বেঁধে ফেলা হয়। সে বারবার জানতে চেয়েছে তারা কারা, কেন তাদের সাথে এরকম করা হচ্ছে, কিন্তু উবারের ড্রাইভার আর বাকি লোকগুলো কিছুই বলেনি। তবে এটা বুঝতে পারছে ওই ড্রাইভারই এই অপহরণ দলের নেতা। শ্যামলের হাত মুখ চোখ বাঁধার সময় বেশ কান্নাকাটি করেছিল ভয় পেয়ে। তাকে সজোরে এক থাপ্পড় মেরে চুপ করিয়ে দেয় এক ষণ্ডা। আমি সংঘবদ্ধ অপহরণকারী চক্রের খপ্পরে পড়েছি, মনে মনে বলল সে। নাকি এরা অন্য কেউ? কোনো সিদ্ধান্তে আসতে পারল না। সবটাই তার কাছে দুর্বোধ্য ঠেকছে। এরা পুলিশ নয়, ভালো করেই বুঝতে পারছে। পুলিশ হলে তাকে থানায় নিয়ে যেত, কিংবা ওরকম কোথাও, কিন্তু এ জায়গাটা একেবারেই বিরান। চোখ বাঁধার আগে যতটুকু দেখেছে একটা পরিত্যক্ত বাড়ি বলেই মনে হয়েছে তার কাছে। তাহলে এরা কারা? এ প্রশ্নের জবাব
তার কাছে নেই, তাই এসব চিন্তা বাদ দিয়ে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখার চেষ্টা করল। গভীর করে নিঃশ্বাস নিল বার কয়েক। নিজেকে আর একটু ধাতস্থ করা দরকার। সে আছে এই বাড়ির দোতলায়। শ্যামলকে কোথায় নিয়ে গেছে জানে না। সিঁড়ি দিয়ে প্রায় টেনে নিয়ে এসেছে তাকে। বার কয়েক সে জোরাজুরি করেছিল, কিন্তু এই ড্রাইভার পেছন থেকে তার চুলের মুঠি ধরে কানের কাছে মুখ এনে বলেছে তার কথা না শুনলে, বাড়াবাড়ি করলে অকল্পনীয় শাস্তি দেয়া হবে। এরপর আর কিছু করেনি সে। লোকটার হুমকি তার কাছে নিছক কথার কথা বলে মনে হয়নি। যে লোক উবারের ড্রাইভার সেজে পিস্তলের মুখে দুজন মানুষকে দিনে দুপুরে অপহরণ করতে পারে, তার কোনো হুমকিকে হালকাভাবে দেখার উপায় নেই। চোখ বাঁধার আগে সে আরও অবাক হয়েছে ড্রাইভারের চেহারা দেখে। তার যতটুকু মনে পড়ে, উবারের রিকোয়েস্ট দেবার পর উবার অ্যাপসে ড্রাইভারের যে ছবি দেখেছিল, এই লোক সেই লোক নয়। এ ব্যাপারে সে পুরোপুরি নিশ্চিত। ছবির ড্রাইভার ছিল হ্যাংলা পাতলা এক তরুণ, পুরু গোঁফ, মাথার চুল কোকড়ানো, চোখ দুটো সামান্য টেরা। এ কারণে অ্যাপসে লোকটার ছবি অল্প কিছুক্ষণ দেখলেও তার মনে আছে। কিন্তু যে ড্রাইভার তাকে অপহরণ করেছে, সে বেশ পেটানো শরীরের, ক্লিন শেভড, ছোট ছোট করে ছাটা চুল। লোকটা চোখ মুখ দেখলেই মনে হয় ষণ্ডা প্রকৃতির। কি কারণে আমাকে অপহরণ করেছে এরা? মনে মনে আবারও প্রশ্নটা আওড়ালো। টাকা? তার কাছে অবশ্য মনে হচ্ছে না। এরা তাকে টার্গেটই বা করল কিভাবে? জানলই বা কিভাবে সে ঢাকায় আছে? আর সে যে উবারে কল দিয়েছিল, সেই খবরই বা পেল কোত্থেকে? এসবের কোনো উত্তরই পেল না। হঠাৎ টের পেল ঘরে কেউ ঢুকেছে। গভীর করে নিঃশ্বাস নিল সে। ঘরে যে উবারে ড্রাইভার ঢুকেছে সেটা বুঝতে পারল। লোকটার শরীরের গন্ধ তার মুখস্থ হয়ে গেছে এরই মধ্যে। একটুও চমকালো না। নিজেকে দুর্বল প্রমাণ করার কোনো ইচ্ছে তার নেই। যা কিছু মোকাবেলা করতে হবে, শক্ত থেকেই করবে। আসলাম ঘরে ঢুকে বাতি জ্বালিয়ে বন্দি মেয়েটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আশ্চর্যের ব্যাপার, মেয়েটা স্থির হয়ে বসে আছে, একটুও চমকায়নি। খুবই স্বাভাবিক হতো যদি চমকে উঠত। বোঝাই যাচ্ছে এই মেয়ের নার্ভ বেশ শক্ত। আসলাম এরই মধ্যে সেটা টেরও পেয়েছে। একটা পুরনো ডাবল সোফা আর কাঠের চেয়ার ছাড়া ঘরটা প্রায় খালি। এই বাড়িটা কদিন পরেই ভেঙে ফেলা হবে। এখানে গড়ে উঠবে 10 তলার একটি অ্যাপার্টমেন্ট ভবন। যে রিয়েল এস্টেট কোম্পানি এটা ডেভেলপ করবে, সেটা PS আশেক মাহমুদের নিজেরই। যদিও কাগজে কলমে 4 জন পার্টনার আছে, কিন্তু আসল পুঁজি আসে আসলামের বসের কাছ থেকে। এরকম আরও অনেক ব্যবসা প্রতিষ্ঠানেই PS এর বিনিয়োগ রয়েছে। ঘরের এক কোণে থাকা সোফাতে গিয়ে বসল আসলাম। টর্চার করার কিছু সাধারণ ইনস্ট্রুমেন্ট নিয়ে এসেছে সে। একটা কাটার প্লাঞ্জার, পলিথিনের কিছু ব্যাগ আর স্কচ টেপ। এসবই যথেষ্ট। যদি টর্চার করার আদৌ কোনো দরকার পড়ে তো। আসলামের অবশ্য ইচ্ছে নেই এই মেয়েকে এসব জিনিস দিয়ে টর্চার করার। তার চেয়ে বরং মেয়েদের কাছে যেটা সবচেয়ে বিভীষিকাময়, সেই অস্ত্রটা প্রয়োগ করতে পারলেই সে বেশি খুশি হবে। আর বলাই বাহুল্য, সেটা কাজেও দেবে বেশ। মেয়েটার দিক থেকে চোখ সরাতে পারছে না সে। তার দেহসৌষ্ঠব যে কোনো পুরুষের কাছেই লোভনীয়, আর সেটা তাদেরকে পতঙ্গ বানিয়ে কাছে টেনে পুড়িয়ে দেবার ক্ষমতা রাখে। একেবারে হালকা পাতলা গড়ন, গড়পড়তা বাঙালি মেয়েদের মতো যা পাও তাই খাও টাইপের নয়। বেশ সচেতন, কথাবার্তাও বেশ মার্জিত, অন্তত যতটুকু আসলাম শুনেছে। প্রবল একটা ব্যক্তিত্ব আছে। দেখে মনে হচ্ছে বয়স 30-এর নিচেই হবে। মেয়েটার মসৃণ গ্রীবা থেকে সুডৌল বুকের দিকে তার চোখ আটকে আছে। পরনে ঘিয়ে রঙা ফতুয়া আর কালো জিন্স প্যান্ট। চুলগুলো সামনে থেকে টেনে ঝুটি করে বাঁধা। ঘরে ফ্যান নেই বলে শরীরটা ঘেমে আছে। গায়ের সাথে লেপ্টে আছে ফতুয়াটি। মনীষা দেওয়ানের কথা মনে পড়ে গেল। ওরও এমন মসৃণ গ্রীবা আর সুডৌল বুক ছিল। আরও ছিল। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার ভেতর থেকে। মেয়েটাকে হারানোর পর সারাদিনে কতবার যে ওর কথা মনে পড়ে ইয়ত্তা নেই। মাথা থেকে চিন্তাটা ঝেড়ে ফেলে বন্দির দিকে তাকালো।
তার ইচ্ছে করছে একটা তোয়ালে দিয়ে মেয়েটার মুখ থেকে শুরু করে সারা শরীর মুছে দিতে। নিজের ভেতরে জ্যান্ত পশুটা জেগে ওঠা টের পেতেই ওটাকে দমন করার জন্য পকেট থেকে ফোন বের করে পুরনো মেসেজগুলো পড়তে লাগলো। পিএস এসে পড়বে আরেকটু পরে। তার বস কল্পনাও করতে পারেনি এত সহজে মেয়েটাকে তুলে আনতে পারবে সে। ডাক্তার আসকারের বাড়ির মেইন গেট থেকে একটু দূরে কালো রঙের গাড়িটা নিয়ে নজর রাখছিল সে। এমন সময় তার বস ফোন করে বলে তাদের প্ল্যানে একটু পরিবর্তন করা হয়েছে। আগের প্ল্যানটা ছিল অনেকটা এরকম, নূরে সফা যদি কলকাতা থেকে ব্যর্থ হয়ে ফিরে আসে তাহলে ডাক্তারের ঘনিষ্ঠ এই তরুণীকে তুলে নিয়ে যাওয়া হবে। ভদ্রলোককে বাধ্য করা হবে মুস্কান জুবিরির খোঁজ দিতে। কিন্তু একটু আগে তার বস তাকে বলে আসলাম যেন সময় নষ্ট না করে দ্রুত এই মেয়েটাকে তুলে নিয়ে আসে এখানে। কথাটা শুনে একটু অবাকই হয়েছিল সে। সফা কি তাহলে মুস্কানের হদিস বের করতে পারেনি? কিন্তু গতকাল তার সাথে যখন কথা হলো তখন তো ডিবি অফিসার বলেছিল তার কাজ বেশ ভালোভাবে এগোচ্ছে। অবশ্য পিএসকে নিয়ে কোনো প্রশ্ন করেনি আসলাম। যাই হোক, পিএস আশেক মাহমুদি তাকে জানিয়েছিল মেয়েটা কখন বাড়ি থেকে বের হতে পারে। বসের ক্ষমতা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ তার নেই। তারপরও কোত্থেকে কিভাবে এরকম মূল্যবান খবর জোগাড় করেছে সেটা ভেবে একটু অবাকই হয়েছিল। যাই হোক, মেয়েটার গন্তব্য যেহেতু এয়ারপোর্ট, সে নিশ্চয়ই উবারই ব্যবহার করবে। হাসপাতাল থেকে উবার করেই এসেছে এখানে। উবার ব্যবহার করবে? পিএস তাকে পর্যাপ্ত লোকবল দিতে চেয়েছিল, কিন্তু তার মাথায় চট করে একটা বুদ্ধি চলে আসে। বাড়িতে ঢুকে হইহুল্লা করার কোনো দরকার নেই, অনেক সহজেই কাজটা করা যেতে পারে। আর সেটা করার জন্য সে একাই যথেষ্ট। ডাক্তারের বাড়ির সামনে একটা প্রাইভেট কার থামতেই নড়ে চড়ে উঠে আসলাম। দূর থেকেই দেখে ড্রাইভার ফোনের ডিসপ্লের দিকে তাকিয়ে কি যেন দেখছে। উবার বুঝে যায় সে। সঙ্গে সঙ্গে ড্যাশবোর্ড থেকে সানক্যাপটা নিয়ে মাথায় চাপিয়ে নেয়। নজরদারি করার সুবিধার্থে গাড়িতে রেখেছিল ওটা। এরপর নিজের গাড়িটা নিয়ে দ্রুত চলে আসে উবারের ঠিক সামনে, একেবারে পথরোধ করে। ড্রাইভার হতবাক হয়ে জানালার কাঁচ নামিয়ে মাথা বের করে কিছু বললেও আসলাম সেটা আমলে নেয়নি। গাড়ির ইঞ্জিন বন্ধ না করেই হ্যান্ডব্রেকটা টেনে দরজা খুলে বের হয়ে আসে সে। বিস্মিত ড্রাইভার কিছু বলার আগেই এক হাতে পকেট থেকে তার পুরনো আইডি কার্ডটা বের করে দেখায়, অন্য হাতে কোমর থেকে বের করে আনে পিস্তলটা। নিজেকে পুলিশের অ্যান্টি টেররিস্ট স্কোয়াডের সদস্য পরিচয় দিয়ে ড্রাইভারের কাছ থেকে জেনে নেয় গাড়িটা উবারের কিনা। নিশ্চিত হবার পর ড্রাইভারকে গম্ভীর কণ্ঠে বলে এই বাড়িটা তার স্কোয়াড কর্ডন করে রেখেছে সকাল থেকে। এখানে এক মহিলা জঙ্গি আছে, সে যেন এক্ষুনি তার গাড়িটা নিয়ে চলে যায়। ওই মহিলা কাস্টমার তাকে ফোন দিলে সে যেন বলে বাড়ির সামনে চলে এসেছে। ঠিক আছে? মাথা নেড়ে সায় দেয় বেচারা ড্রাইভার। তারপর এক মুহূর্ত সময়ও নষ্ট করেনি, গাড়িটা ব্যাক গিয়ারে নিয়েই সোজা বাম দিকে টার্ন নিয়ে চলে যায়। এরপর আসলাম তার গাড়িতে উঠে ঝটপট একটু পিছিয়ে নিয়ে মেইন গেটের সামনে এনে রাখে। মাথার ক্যাপটা আরো নিচু করে দেয়, দারোয়ান যাতে তাকে দেখলেও চিনতে না পারে। কয়েক মিনিট পরই বাড়ির গেটটা খুলে যায়। সেখান থেকে বের হয়ে আসে ওই তরুণী, তার সঙ্গে সেদিনের ছেলেটাও। বনানীর অভিজাত এভিনিউ থেকে বের হওয়ার সময় রিয়ার মিরর দিয়ে দেখে পেছন সিটে বসে থাকা মেয়েটি কোনো কথাই বলছে না, মোবাইল ফোন নিয়ে ব্যস্ত সে। তার সঙ্গে ছেলেটা গোবেচারার মতো বসে আছে। গাড়িটা কোন দিকে যাচ্ছে সে খেয়াল ছিল না তাদের কারোরই। এরপর আস্তে করে বাম হাতে ফোনটা নিয়ে এই বাড়িতে থাকা বদরুলের নাম্বারে মিস কল দেয় গেটটা খুলে রাখার সংকেত হিসেবে। গুলশান 2 নাম্বারের নির্জন এক রোডে গাড়িটা ঢুকে পড়লেও পেছনের সিটের যাত্রীদের কারো চোখে সেটা ধরা পড়েনি। মেয়েটা তখনও ফোন নিয়ে ব্যস্ত, আর ছেলেটা সম্ভবত এই এলাকাটা চেনে না। তার হাবভাব দেখে তাই মনে হয়েছে। দূর থেকেই আসলাম দেখতে পায় এই বাড়ির খোলা মেইন গেটটা। গাড়ি নিয়ে সোজা বাড়ির ভেতরে ঢুকে পড়তেই ব্রেক কষে সে। মেয়েটা বিস্ময়ে কয়েক মুহূর্ত হতবাক হয়ে থাকলেও যেই না মুখ খুলতে যাবে অমনি আসলাম পেছন ফিরে তার পিস্তলটা তাক করে। কিন্তু তাকে অপ্রস্তুত করে দিয়ে কানফাটা চিৎকার দেয় মেয়েটি। অবশ্য তার সেই চিৎকার ঢাকা পড়ে যায় মেইন গেটটা টেনে বন্ধ করার ঘর ঘর শব্দে আর আসলামের হুমকির কারণে।
এমন সময় ফোনের রিংয়ের শব্দ হতেই তার চিন্তায় ব্যাঘাত ঘটল। পকেট থেকে ফোনটা বের করে দেখল পিএস কল দিয়েছে। আসসালামু আলাইকুম স্যার, কি অবস্থা? কাজ হয়ে গেছে স্যার। দ্যাটস গ্রেট, প্রশংসার সুরে বলল আশিক মাহমুদ। তোমার জন্য বড়সড় পুরস্কার অপেক্ষা করছে। গানম্যান কিছুই বলল না। পুরস্কার বলতে টাকা পয়সা বোঝাচ্ছে নিশ্চয়ই, কিন্তু কাজ শেষে যদি এই মেয়েটাকেই দিয়ে দেয় তার বস, তাহলে বরং সে বেশি খুশি হবে। ইদানিং তার আবার খুব ধর্ষণ করতে ইচ্ছে করে। সহজলভ্য মেয়েগুলো আর তাকে আকর্ষণ করে না। শোনো, পিএস বলল, শেষ মুহূর্তে পিএম একটা কাজ দিয়েছেন, আটকে গেছি, আমার একটু দেরি হবে আসতে। সমস্যা নেই স্যার, আপনি কাজ সেরে আসুন। মুচকি হাসি তার ঠোঁটে। বাড়তি কিছুটা সময় হাতে পেয়ে খুশি। তার বস এমনিতেও সন্ধ্যার পর আসত, এখন মনে হচ্ছে আরো ঘন্টাখানেক দেরি হবে। পিএস কলটা কেটে না দিয়ে কয়েক মুহূর্ত চুপ মেরে রইল। এই মেয়েটা খুবই ডেঞ্জারাস, বুঝতে পেরেছ? জি স্যার। কিন্তু আসলাম আসলে বুঝতে পারছে না। মেয়েটাকে দেখে মোটেও সেরকম কিছু মনে হচ্ছে না তার। অনেকগুলো মানুষ খুন করেছে ও, একটু সাবধানে থাকবে। কথাটা শুনে খুবই অবাক হলো গানম্যান, কিন্তু নিজে থেকে প্রশ্ন করল না। ঠিক আছে স্যার। ফোনের ওপাশে পিএসজি দ্বিধার মধ্যে আছে সেটা বুঝতে পারল। একেই আমরা খুঁজছিলাম, আস্তে করে বলল আশিক মাহমুদ। আসলাম যার পরনায় অবাক হলো। এই মেয়েটাই মুস্কান জুবেরি, কিন্তু ওই ডাইনির ছবি সে দেখেছে। সেই ছবির সাথে কোনোভাবেই এই মেয়ের চেহারার মিল নেই। প্লাস্টিক সার্জারি করে চেহারা পাল্টে ফেলেছে। দেখা হলে সব বলবো, লম্বা ঘটনা। পিএস আর কিছু না বলে কলটা কেটে দিল। পকেটে ফোন রেখে সোফা থেকে উঠে দাঁড়ালো আসলাম। ভুরু কুঁচকে তাকালো বন্দির দিকে। দেখে মনেই হচ্ছে না এই হালকা পলকা মেয়েটি খুন খারাপি করতে পারে, তাও আবার অনেকগুলো। তার বস হন্যে হয়ে যাকে খুঁজছে, এই হালকা পলকা মেয়েটাই মুস্কান জুবেরি। যতটুকু তার কানে গেছে তাতে করে ভিড় মিখিয়েছে সে। মহিলা নাকি মানুষের শরীরের বিশেষ একটি অঙ্গ খেয়ে নিজেকে চিরযৌবনা করে রেখেছে। মাথা থেকে এসব চিন্তা ঝেড়ে ফেলে বন্দির দিকে নিঃশব্দে এগিয়ে গেল আসলাম। মেয়েটার ঠিক পেছনে গিয়ে দাঁড়ালো। ফতুয়ার প্রশস্ত গলা দিয়ে মসৃণ পিঠের অনেকটাই দেখা যাচ্ছে। হালকা ঘামে ভিজে আছে ফর্সা ত্বক। ঝুটি করে বাঁধা চুলের কারণে পিঠটা উন্মুক্ত। আসলাম আস্তে করে তার মুখটা নামিয়ে চুলের ঘ্রাণ নিল। মেয়েটা চমকে উঠল একটু। সে বুঝতে পারছে তার পেছনে এসে দাঁড়িয়েছে সে, কিন্তু মুখ বেঁধে রাখার কারণে কিছুই বলতে পারছে না। আবারও ঘ্রাণটা নিল স্ত্রী হত্যার দায়ে চাকরিচ্যুত সাবেক এসআই মাহবুব আসলাম। বন্দির ঝুটি করা চুলের কাছে নাক নিল সে। মেয়েটা বুঝতে পেরে মাথা সামান্য সরিয়ে ফেলার চেষ্টা করতেই বাম হাত দিয়ে তার থুতনিটা ধরে নিজের নাকের খুব কাছে নিয়ে এলো। বেয়ারা মেয়ে মানুষ তাকে অন্যরকম আনন্দ দেয়। আর এই মেয়েটা মুস্কান জুবেরি জানার পর তার মধ্যে অন্যরকম উত্তেজনা তৈরি হয়েছে। চাপা গোঙানি দিল মেয়েটি, সম্ভবত গালাগালি করছে। মাথাটা সরানোর অনেক চেষ্টা করলেও আসলামের শক্ত হাতের সাথে পেরে উঠছে না। বুক ভরে চুলের গন্ধটা নিল সে। সুগন্ধিটা বেশ ভালো, কিন্তু মনীষার মতো নয়। ওই মেয়ে কি সব ভেষজ সুগন্ধি মাখত চুলে, মুখে, শরীরে। পাহাড়ে ওসব জিনিস পাওয়া যায়। বন্দিকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। আস্তে করে মেয়েটার চোখ আর মুখের বাঁধন খুলে দিল সে। ইউ পারভার্ট! রেগে মেগে বলল সুস্মিতা। দম ফুরিয়ে হাঁপাচ্ছে। বিস্ফোরিত চোখে চেয়ে আছে আসলামের দিকে। আমার ধারে কাছেও আসবি না, আই উইল কিল ইউ! চিৎকার করেই বলল কথাটা। কিন্তু আসলাম তার মুখোমুখি দাঁড়িয়ে নির্বিকার চেয়ে রইল। পারভার্ট সে ছিল না কখনো, যদি না সোমাকে হত্যা করার মতো ভুল সিদ্ধান্তটা নিত, যদি না এসব ঘটনা জানাজানি হতো, যদি না সব জানাজানি হবার পর মনীষা তাকে ছেড়ে চলে যেত। মুচকি হাসল গানম্যান। তোর আর আমার মধ্যে একটা মিল আছে কিন্তু। কথাটা শুনে বন্দির কপালে ভাঁজ পড়ল। আমরা দুজনেই মানুষ খুন করেছি। বিস্ময়ে চেয়ে রইল সুস্মিতা।
এ কথা এই স্কাউন্ড্রেলটা জানল কি করে? মনে মনে বলে উঠল সে। হাসিবকে তুই কি করেছিস? দাঁতে দাঁত পিষে বলে উঠল আসলাম। হাসিবকে? বিভ্রান্ত দৃষ্টিতে তাকালো বন্দি। তার আগে বল, তোরা কে? তুই কে? পাল্টা প্রশ্ন করল সে। রাগে চোয়াল শক্ত হয়ে গেল আসলামের। বন্দি অবস্থায়ও ভেঙে পড়েনি, পাল্টা তুই তোকারি করছে তাকে। আমার পরিচয় তোর জানার দরকার নেই, তুই শুধু বল হাসিবকে কি করেছিস? আশ্চর্য! রাগে ক্ষোভে বলে উঠল সে। বারবার এক কথা বলছিস কেন? বললাম না হাসিব নামের কাউকে চিনি না। তাহলে তুই স্বীকার করবি না? অসহ্য! বিরক্ত হয়ে বলল বন্দি। কি স্বীকার করব? আসলাম মুচকি হাসি দিল। তুই কে আমরা সেটা জেনে গেছি, এসব নাটক করে কোনো লাভ হবে না। কি জেনে গেছিস তোরা? চেঁচিয়ে বলল। কি বলতে চাস? আসলাম বাঁকা হাসি দিল। তুই কি ভেবেছিস চেহারা পাল্টে ফেললেই তোকে কেউ ধরতে পারবে না? কি? বিস্ময়ের সীমা রইল না বন্দির, চোখ মুখ কুঁচকে গেল তার। আমি চেহারা পাল্টে ফেলেছি? কি যাতা বলছিস? আমাকে কিডন্যাপ করেছিস কেন সেটা আগে বল। টাকার জন্য? তোদের ডিমান্ড কত শুনি? চোখ মুখ শক্ত করে কয়েক মুহূর্ত তাকিয়ে রইল আসলাম। তোকে যদি টাকার জন্যই তুলে আনতাম তাহলে সবার আগে তো নাগর ওই বুড়ো ডাক্তারকে ফোন দিতাম। শাট আপ ইউ ব্লাডি সোয়াইন! চেঁচিয়ে উঠল এবার। অপহরণকারীর দিকে কড়া চোখে তাকিয়ে বলল, ডাক্তার আসকার আমার বাবা হয়। আসলামের ঠোঁটে হাসি ফুটে উঠল। নিজের চেহারা প্লাস্টিক সার্জনকে দিয়ে পাল্টে নতুন একটা নাম নিয়ে এখন নাগরকে বাবা বলে চালাতে যাচ্ছিস? বেজন্মা মাগি! ইউ ডার্টি সোয়াইন! তিক্ত মুখে বলল বন্দি। বেজন্মা তো তুই, যার পোষা কুকুর হয়ে সব করছিস। তাকে গিয়ে বল আমি কে, ডাক্তার আমার কি হয়। গালি শুনে আসলামের মেজাজ খারাপ হলো না, উল্টো তার অন্যরকম অনুভূতি হচ্ছে। মনীষা তার জীবন থেকে চলে যাওয়ার পর যত মেয়ে তার সাথে শুয়েছে টাকার বিনিময়ে শুয়েছে, আর তাদের সবাইকে বাধ্য করেছে ওসব করার সময় তাকে গালি দেবার জন্য। মেয়েগুলোর কাছ থেকে গালি শোনার পর সে জেগে উঠত। এখনো ঠিক সেটাই হচ্ছে। কয়েক মুহূর্ত চুপ থেকে আসলাম বলল, নূরে সফাকে তো চিনিস নাকি? ভুরু কুঁচকে গেল বন্দির। এ আবার কে? হেসে ফেলল চাকরিচ্যুত পুলিশ অফিসার। সফাকেও চিনিস না? বাহ, ভালোই অভিনয় করতে পারিস তো। স্টুপিড! দাঁতে দাঁত পিষে বলল বন্দি। যে তোকে এসব ভুয়া খবর দিয়েছে আগে তাকে গিয়ে ধর। হেসেই বলল আসলাম। সফা কলকাতায় গেছিল কদিন আগে। একটু থেমে মেয়েটার অভিব্যক্তি দেখে নিল সে। ভরকে যাবার চিহ্ন দেখতে পেয়ে খুশিই হলো। তো সবকিছু জেনে গেছে সব। বন্দি স্থির চোখে চেয়ে রইল অপহরণকারীর দিকে। তারপর ভুরু কুঁচকে জানতে চাইল, কি জেনেছে ওই লোক? হাসিতে ফেটে পড়ল পিএসের গানম্যান। বললাম না সবকিছু। তুই কোথায় থাকতি, কি করেছিস, সব। বন্দির কপালে ভাঁজ পড়ল। এখন শোন, একটা কথা বলি। বুদ্ধিমান হলে টর্চার হবার আগেই সব স্বীকার করে ফেল, নয়তো শেষ পর্যন্ত সবই বলবি, মাঝখান থেকে। কথাটা শেষ করল না। কি করবি তুই? রেগেমেগে জানতে চাইল। ইউ স্কাউন্ড্রেল! লম্পটের মতো হাসি দিল আসলাম। তারপর আস্তে করে প্যান্টের জিপারটা টেনে খুলে ফেলল সে। কি করব জানতে চাস নাকি দেখতে চাস? একটু থেমে মেয়েটার কাছে মুখ এনে আবার বলল, নাকি ফিল করতে চাস? কথাটা শুনে ভরকে গেল সুস্মিতা। তারপরও রাগ একটুও কমল না। ইউ ব্লাডি সোয়াইন! আরো বল। বন্দির চুলের মুঠি ধরে জোরে ঝাঁকি দিয়ে বলল। ভরকে গেল মেয়েটা। ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। খান কি? গর্জে উঠল আসলাম। যত গালি জানিস সব দে আমাকে। অবিশ্বাসে চেয়ে রইল বন্দি। গালি দেখান কি?
বলেই মেয়েটা চোয়াল শক্ত করে ধরল। দিচ্ছিস না কেন ডাইনি? সুস্মিতা আবারও গভীর করে দম নিয়ে নিল। শ্যামলকে আগে ছেড়ে দে, তারপর বলবো। মুচকি হেসে মাথা নাড়ল আসলাম। ও ঢাকা শহর চেনে না, ওকে বহু দূরে নিয়ে গিয়ে ছেড়ে দে। ও কিচ্ছু করবে না, গ্রামে চলে যাবে। শর্ত দেবার জন্য একটা পজিশন থাকে, তোর সেটা নেই, বুঝতে পেরেছিস ডাইনি? গভীর করে দম নিয়ে নিল সুস্মিতা। বাঁকা হাসি দিল আসলাম। তাহলে তুই বলবি না? না, সোজা জবাব বন্দির। তোকে আমি এখন কি করব জানিস? সুস্মিতার কপালে ভাঁজ পড়ে গেল আবার। লম্পটের মতো হাসি দিয়ে মেয়েটার ফতুয়ার গলা ধরল দু হাতে। তোর জামা কাপড় সব ছিঁড়ে ফেলব, ন্যাংটা করে। এক হাত জিপারে রাখল সে, লম্পটের হাসি দিল। ইউ সান অফ আ বিচ, রেগে মেগে বলল সুস্মিতা। আসলাম সঙ্গে সঙ্গে একটা চড় মারল বন্দিকে, তারপর আরেকটা। তৃতীয় চটটা মারার আগে থমকে গেল একটা কণ্ঠ শুনে। আসলাম! বন্দিকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ালো সে। আশেক মাহমুদ কখন ঘরে ঢুকেছে টেরই পায়নি। ইউ ডিড আ গ্রেট জব, বন্দির দিকে প্রশংসার দৃষ্টিতে তাকিয়ে বলল। থ্যাঙ্কস বস। বন্দি বুঝতে পেরেছে এই লোকই তাকে কিডন্যাপ করিয়েছে। আপনি কে? আমাকে কিডন্যাপ করেছেন কেন? পিএস আশেক মাহমুদ চোখ মুখ শক্ত করে তাকালো চেয়ারে বসা বন্দির দিকে। মুস্কান জুবেরি, কেমন আছেন? দাঁতে দাঁত পিষে বলল সে। এই মহিলা তার বড় বোনের সমবয়সী বলেই হয়তো অজ্ঞাতসারেই আপনি সম্বোধনটা চলে এসেছে। বন্দি অবিশ্বাসে চেয়ে রইল কয়েক মুহূর্ত। কি বলছেন? আমি সুস্মিতা, সুস্মিতা সমাদ্দার। হা হা করে অট্টহাসি দিল আশেক মাহমুদ। অনেকদিন পর আসলাম তার বসকে এভাবে হাসতে দেখল। মুস্কান জুবিরি এখন পিএস এর হেফাজতে আছে। সফার কাছে অবিশ্বাস্য ঠেকছে ব্যাপারটা। রমাকান্ত কামার যখন জানালেন সুস্মিতা সুন্দরপুর থেকে চলে গেছে, তখন সে ভেবেছিল আবারও পালিয়ে গেছে ওই ডাইনি। তারপরও মাস্টারের কথাটাকে বেদবাক্য হিসেবে মেনে নেয়নি সে। পুলিশ ফোর্স নিয়ে পুরো স্কুলটা চষে বেরিয়েছে। বেশ কয়েকজন কর্মচারীকেও জিজ্ঞেস করে জেনে নিয়েছে মাস্টার সত্যিই বলেছেন শ্যামল নামে ছেলেটাকে নিয়ে সুস্মিতারূপী মুস্কান গতকাল ঢাকায় চলে গেছে, কিন্তু কোথায় গেছে কেউ জানে না। সফা অনেকটা হতাশ হয়েই পিএস আশেক মাহমুদকে ফোন দেয়, কিন্তু তার ফোনটা বন্ধ পেয়ে অধৈর্য হয়ে ওঠে সে। সিদ্ধান্ত নিতে পারছিল না কি করবে। তবু খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাকে। একটু পরই পিএস তাকে ফোন দেয়। সফা যখন জানালো সুস্মিতারূপী মুস্কান সুন্দরপুর থেকে পালিয়ে গেছে, তখন দুঃসংবাদটি শুনে আশেক মাহমুদ উদ্বিগ্ন না হয়ে শান্ত কণ্ঠে বলে, সুস্মিতা যদি মুস্কান জুবিরি হয়ে থাকে তাহলে চিন্তার কিছু নেই, সে এখন তার হাতে বন্দী। কথাটা শুনে যার পর নাই অবাক হয় সফা। পিএস তখন সংক্ষেপে সবটা জানায়। হাসপাতালে তার পরিচিত এক ডাক্তার তাকে জানিয়েছিল ডাক্তার আসকারকে দেখতে এক মেয়ে এসেছে, নাম তার সুস্মিতা। ডাক্তারের খুবই ঘনিষ্ঠ, কেননা তাকে স্পেশাল কেবিনে ঢুকতে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। পিএস তখনই সিদ্ধান্ত নিয়েছিল বুড়োকে বাগে আনার জন্য, তার কাছ থেকে মুস্কানের খবর আদায় করার জন্য ওই মেয়েকেও নজরদারিতে রাখবে। দরকার হলে তাকে কবজায় নিয়ে নেবে, যাতে করে ডাক্তারকে বাধ্য করা যায় মুস্কানের সন্ধান দিতে। কিন্তু আজকে কলকাতা থেকে রওনা দেবার আগে সফা যখন তাকে জানিয়ে দিল মুস্কান জুবিরি কলকাতায় প্লাস্টিক সার্জারি করে চেহারা পাল্টে ফেলেছে, সুস্মিতা সে যে সুন্দরপুরে আছে, তখন আর দেরি করেনি আশেক মাহমুদ। আসলামকে দিয়ে মেয়েটাকে নিজের কবজায় নিয়ে নেয়। খবরটা সফাকে তখনই জানাতে গেছিল, কিন্তু ওই সময় তার ফোন বন্ধ পায়। সফা তখন কলকাতা থেকে রওনা দিয়ে দিয়েছে, নেটওয়ার্কের বাইরে ছিল সম্ভবত। এরপর প্রধানমন্ত্রীর সাথে জরুরি এক মিটিংয়ে চলে গেলে নিজের ফোনটাও বন্ধ রাখতে বাধ্য হয় পিএস। তাই একটু আগে সফাও তাকে ফোন করে পায়নি। যাই হোক, সুসংবাদটি শোনার পর সফার দেরি করেনি, দ্রুত সুন্দরপুরের এসপির গাড়িটা ধার নিয়ে রওনা দেয় ঢাকার উদ্দেশ্যে।
এখন ঢাকার প্রবেশপথে আছে নূরে সফা। টের পেল উত্তেজনায় অস্থির হয়ে আছে সে। অবশেষে মুস্কান জুবিরিকে সে ট্র্যাক ডাউন করতে পেরেছে। মহিলা এখন তাদের হাতে বন্দী। ডাক্তার আসকার একটু আগে স্বরাষ্ট্রমন্ত্রীকে আবারও ফোন দিয়েছিলেন। ভদ্রলোক যখন বিরোধী দলে ছিল তখন নিয়মিত ওরিয়েন্ট হাসপাতালে সেবা নিত বিনে পয়সায়। প্রতিটি বেসরকারি হাসপাতালই কিছু রাজনীতিককে এভাবে বিনে পয়সায় সেবা দিয়ে থাকে। ওরিয়েন্ট হাসপাতালও এর ব্যতিক্রম নয়। বর্তমান সরকারের ৩-৪ জন মন্ত্রী আর বেশ কয়েকজন এমপির সাথে ডাক্তারের সখ্যতা রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে তার সেই সখ্যতা আরও বেশি। যে কোনো সময় যে কোনো প্রয়োজনে তাকে ফোন করতে পারেন তিনি। তারপরও এখন মনে হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়েও বেশি ক্ষমতা রাখে প্রধানমন্ত্রীর পিএস। মন্ত্রীকে তিনি জানিয়েছেন তার মেয়ে সুস্মিতা বনানীর বাসা থেকে উবারে করে এয়ারপোর্টে রওনা দিয়েছিল, কিন্তু ফ্লাইট মিস করেছে। তারপর থেকেই ওর কোনো হদিস পাওয়া যাচ্ছে না, এমনকি ফোনটাও বন্ধ পাচ্ছেন। কথাটা শুনে স্বরাষ্ট্রমন্ত্রী খুব অবাক হয়েছেন। ডাক্তার কি কাউকে এ ব্যাপারে সন্দেহ করছেন? এমন প্রশ্নে আসকার ইবনে সাইদ কোনো রকম ভনিতা না করেই বলেছেন, তাকে যে ব্যক্তি ইমিগ্রেশন পার হতে বাধা দিয়েছে সেই একই ব্যক্তি নূরে সফা নামের ডিবি অফিসারকে দিয়ে সুস্মিতাকে অপহরণ করেছে বলেই তার বিশ্বাস। কিন্তু মন্ত্রী খুব অবাক হয়ে জানতে চেয়েছিলেন কি এমন ঘটে গেছে যে তার মেয়েকে অপহরণ করবে ওরা। ডাক্তার পরিহাসের হাসি দিয়ে বলেছিলেন, তিনিই বা কি অপরাধ করেছেন যে তাকে ইমিগ্রেশনে আটকে দেয়া হলো? একথা শুনে স্বরাষ্ট্রমন্ত্রী কয়েক মুহূর্ত চুপ থেকে বলেছে সে খোঁজ নিয়ে দেখবে কি ঘটেছে আসলে, কিন্তু এখন পর্যন্ত কোনো আপডেট জানতে পারেননি তিনি। যেভাবে উদ্বিগ্নতা তাকে চেপে ধরছে, একটু পর হয়তো সত্যি সত্যি আইসিসিইউতে নেয়ার দরকার হবে। এর আগে নূরে সফার হাত থেকে বাঁচতে সামান্য নার্ভাস ব্রেকডাউনকে হার্ট অ্যাটাকের অভিনয় করে পার পেয়ে গেছিলেন, কিন্তু এখন সত্যি সত্যি হার্ট অ্যাটাকে ঝুঁকিতে পড়ে গেছেন। সুস্মিতা হাল ছেড়ে দিয়ে চুপ মেরে গেছে এখন। বারবার বলে যাবার পরও এ ঘরে দুজন মানুষকে বিশ্বাস করাতে পারেনি সে মুস্কান জুবেরি নয়। তার নাম সুস্মিতা সমাদ্দার, ডাক্তার আসকার তার বাবা। সুস্মিতা সমাদ্দার কি করে ডাক্তার আসকারের মেয়ে হয়? আশিক মাহমুদ জানতে চাইল। বিরক্তিতে ভরে উঠল বন্দির মুখ। অসভ্য আর অশিক্ষিতের মতো প্রশ্ন, আর এটা তাকে এই প্রথম শুনতে হচ্ছে না। আপনি যদি মনে করে থাকেন আপনাকে ধরে এনে এটা জানতে চাচ্ছি আপনি মুস্কান জুবেরি কিনা, তাহলে ভুল করছেন। প্রধানমন্ত্রীর পিএস বেশ আয়েশ করে এক পায়ের উপর আরেক পা তুলে সোফায় বসে আছে এখন। বন্দির চেয়ারের কাছে দাঁড়িয়ে আছে আসলাম। এসব করে সময় নষ্ট করার কোনো ইচ্ছেও আমার নেই, আশিক মাহমুদ বলল। এর চেয়ে অনেক জরুরি প্রশ্নের উত্তর আমাকে জানতে হবে। সপ্রশ্ন দৃষ্টিতে চেয়ে রইল সুস্মিতা। আমি স্রেফ দুটো প্রশ্ন করব। আপনি যদি ভেবে থাকেন ছলচাতুরি করে পার পেয়ে যাবেন, তাহলে বিরাট বড় ভুল করবেন। কি প্রশ্ন আপনার? গভীর করে দম নিয়ে সন্দেহের সুরে জানতে চাইল সুস্মিতা। তার আগে বলুন আপনি কে? চুপ খান কি, তেতে উঠল আসলাম। পিএসের সামনে এই ডাইনিকে গালি দিতেও মোটেও দ্বিধা করল না সে। বসটা বলবে তার জবাব দিবি, পাল্টা কোনো প্রশ্ন করবি না। সুস্মিতা কয়েক মুহূর্ত কটমট চোখে আসলামের দিকে চেয়ে থেকে আশিক মাহমুদের দিকে ফিরল। তার মার্জিত পোশাক আর অভিজাত ভাবভঙ্গি দেখে গোলক ধাঁধায় পড়ে গেছে সে। লোকটা কে হতে পারে কোনো ধারণাই করতে পারছে না। মেয়েটার দিকে কয়েক মুহূর্ত স্থির চোখে তাকিয়ে থেকে গম্ভীর কণ্ঠে বলল পিএস, হাসিবকে কি করেছেন? বন্দি আবারও গভীর করে দম নিয়ে নিল। আমি মুস্কান জুবেরি নই, আর হাসিব নামের কাউকে কখনো চিনতামও না। আমার কথা বিশ্বাস না করলে কিচ্ছু করার নেই, কিন্তু বারবার এক কথা জিজ্ঞেস করবেন না, বড্ড অসহ্য লাগছে। চোয়াল শক্ত করে চেয়ে রইল আশিক মাহমুদ। তারপর আসলামের দিকে ফিরল। আমি ওর সাথে একটু কথা বলবো। চুপচাপ ঘর থেকে বের হয়ে গেল পুলিশের সাবেক এসআই। বসের ইশারা বুঝতে এক সেকেন্ডও দেরি হয় না তার। মুস্কান জুবেরি। ঘর থেকে আসলাম চলে যাবার পর দাঁতে দাঁত পিষে বলল আশিক মাহমুদ।
আমি জানি হাসিবের সাথে কি করেছিস তুই। মুখ তুলে তাকালো সুস্মিতা। তাকে একা পেয়ে লোকটার ভাবভঙ্গি যে বদলে গেছে বুঝতে পারল, কিন্তু সেও কম যায় না। রেগে মেগে বলে উঠল, ফাক ইউ। নিজের রাগটা দমন করে বেশ শান্ত কণ্ঠে বলল পিএস, তুই কি চাস? ওই ছেলেটা বেঘরে মারা যাক? এ কথায় কাজ হলো। অস্থির হয়ে উঠল বন্দি। ও একটা নিরীহ ছেলে, ওর কিছু করবেন না, কাকুতি মিনতি করে জানালো সে। তার কণ্ঠ এখন ভঙ্গুর শোনাচ্ছে। প্লিজ। শীতল চোখে তাকালো আশেক মাহমুদ। যে তোকে এখানে তুলে এনেছে সে কতটা ভয়ঙ্কর তোর কোনো ধারণাই নেই। আমি চাইলে সে তোকে ছিঁড়ে খুবলে খাবে। বন্দির নিঃশ্বাস দ্রুত হয়ে উঠল। যা জানতে চাই বল, নইলে এই ছেলেটা মরবে। গভীর করে দম নিয়ে নিল বন্দি। তার নার্ভ ভেঙে পড়ার উপক্রম হচ্ছে। আপনি আসলে কি চান বলুন তো? হেসে ফেলল আশেক মাহমুদ। দ্যাটস গুড। একটু থেমে সরাসরি বন্দির চোখের দিকে তাকালো। হাসিব আমার বড় বোনের ছেলে ছিল। ওই বোনই আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, আর তুই তাকে। অসমাপ্ত রাখল কথাটা। সুস্মিতার কপালে ভাঁজ পড়ল আবার। আমি জানতে চাই ওকে খুন করলি কেন? মাথা দোলালো সুস্মিতা। ভঙ্গুর কণ্ঠে জোর দিয়ে বলল সে, আমি মুস্কান না। পিএস আর সুস্মিতার দৃষ্টি আটকে রইল কয়েক মুহূর্ত পর্যন্ত। অবশেষে চোখটা সরিয়ে নিল বন্দি। কিছুই বলল না। চোখ বন্ধ করে রাখল কয়েক মুহূর্ত, যেন নিজেকে ধরে রাখতে পারছে না। ওকে। মাথা নেড়ে সায় দিল আশেক মাহমুদ। সোজা আঙুলে ঘি উঠবে না মনে হচ্ছে। সুস্মিতা কঠিন চোখে তাকিয়ে রইল তার দিকে। আসলাম। বেশ জোরেই ডাকল। সঙ্গে সঙ্গে ঘরে ঢুকল পুলিশের সাবেক এসআই। আঙুল বাঁকা করতে হবে। মুচকি হাসি দিল সন্ডাটা। ঘরের এক কোণে গিয়ে একটা কাগজের ব্যাগের ভেতর থেকে পলিথিনের ব্যাগ আর চওড়া স্কচ টেপ বের করে নিয়ে এলো। জিনিসগুলোর দিকে বিস্ফোরিত চোখে চেয়ে রইল বন্দি। আশেক মাহমুদ ঘর থেকে চলে যাবার আগে সুস্মিতার দিকে এক ঝলক তাকিয়ে আক্ষেপে মাথা দোলালো। পিএস ঘর থেকে চলে যেতেই আসলাম এসে দাঁড়ালো সুস্মিতার ঠিক পেছনে। মেয়েটা আসন্ন বিপদ টের পেয়ে ছটফট করতে শুরু করে দিল। সে পেছনে ফিরে তাকানোর আগেই আসলাম মেয়েটার মাথা গলিয়ে পলিথিনের ব্যাগটা ঢুকিয়ে দিল। তারপর গলার কাছে পলিথিন ব্যাগের মুখটা চেপে ধরে চারদিক স্কচ টেপ দিয়ে পেঁচিয়ে রোল থেকে এক ঝটকায় ছিঁড়ে ফেলল সেটা। উদ্ভ্রান্তের মতো মাথা ঝাঁকাতে শুরু করে দিল সুস্মিতা। বুঝে গেছে কি হতে যাচ্ছে তার সাথে। সামনে এসে আগ্রহ ভরে চেয়ে রইল আসলাম। এখন পলিথিন ব্যাগের ভেতরে সুস্মিতার মাথাটা। সে চিৎকার দিলেও ভোঁতা গোঙানি ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। কয়েক মুহূর্ত পরই সে হাঁসফাঁস করতে শুরু করে দিল অক্সিজেনের অভাবে। দম নেবার চেষ্টা করতেই পলিথিনের ব্যাগটা লেপটে যেতে শুরু করলো তার মুখে। মুখ হাঁ করে অক্সিজেন নেবার চেষ্টা করেও কিছুই পাচ্ছে না। তার চোখ দুটো বিস্ফোরিত হবার উপক্রম হলো। আসলামকে দেখে মনে হলো দৃশ্যটা বেশ উপভোগ করছে সে। বার কয়েক মৃত্যুর খুব কাছে চলে এসেছিল সুস্মিতা। তবে সে জানত তাকে মেরে ফেলা হবে না। ভয় দেখানোর জন্যই মৃত্যুর স্বাদ দিচ্ছে কেবল। পলিথিন ব্যাগের ভেতরে আবদ্ধ থেকে তার দম যখনই ফুরিয়ে যাচ্ছিল, নিঃশ্বাস নেবার জন্য ফুসফুস ফেটে যাবার উপক্রম হচ্ছিল, ঠিক তখনই তার অপহরণকারী পলিথিন ব্যাগটা দুহাতে টেনে ছিঁড়ে ফেলেছে। একটু আগেও তাই করেছে লোকটা। উদ্ভ্রান্তের মতো বুক ভরে নিঃশ্বাস নিল সে। তারপর শ্বাস প্রশ্বাস একটু স্বাভাবিক হয়ে এলে ঘৃণা ভরে তাকালো অপহরণকারীর দিকে। আস্ত একটা পিশাচ। তার সুতীব্র যন্ত্রণা উপভোগ করেছে পশুটা। অসুর বোধ হয় এমনই হয়। এখনো বলবি না? আসলাম মুচকি হেসে বলল, নাকি আরো ব্যাগ নষ্ট করতে হবে? তোকে আমি ছাড়বো না, ইউ ব্লাডি মাদার ফাকার। হা হা করে হেসে উঠল আসলাম। আমিও চাই না তুই আমাকে ছেড়ে দে। কথাটা বলল লম্পটের মতো হাসি দিয়ে। তারপর সুস্মিতার খুব কাছে এসে তার চোখে চোখ রেখে বলল, আমি চাই আমাকে ধরে রাখবি অনেকক্ষণ,
ধরবি আর ছাড়বি, ছাড়বি আর ধরবি, অনেকক্ষণ ধরে করবি এটা। অসহায়ের মতো তাকালো সুস্মিতা। এরকম পারভার্ট আর সাইকোপ্যাথের খপ্পরে সে পড়বে কখনো ভাবেনি। বেশ শান্ত কণ্ঠে বলল গানম্যান, ভেবে দেখ, এখন যদি স্বীকার না করিস তো অন্য মেথড ইউজ করব, সেটা কিন্তু তোর জন্য ভালো হবে না। কথাটা বলার সময় জিপারে হাত রাখল ইঙ্গিতপূর্ণভাবে। কয়েক মুহূর্ত তার দিকে চোখ কুঁচকে চেয়ে রইল বন্দি। সে জানে তথ্যটা আদায় না করে তাকে হত্যা করবে না এরা, সুতরাং নির্যাতনের হাত থেকে বাঁচার জন্য তথ্যটা বলে দেয়া মানে মৃত্যুকে স্বাগত জানানো। গভীর করে দম নিয়ে নিল। আমার একটা সামান্য শর্ত ছিল, ওটা মানলে আমি সব বলে দেব। মেয়েটার এমন দৃঢ়তা দেখে দারুণ অবাক হলো আসলাম। তোর বসকে বল, এসব করে করে শুধু সময় নষ্ট করছে, মরে গেলেও কিচ্ছু বলবো না। খান কি মাগি! দাঁতে দাঁত পিষে বলে উঠল আসলাম। সজোরে চড় মারল একটা। সেই চড়ের জোর এতটাই যে কয়েক মুহূর্তের জন্য চোখে ঝাপসা দেখতে শুরু করলো বন্দি। আরেকটা চড় মারার জন্য যেই না হাত তুলবে অমনি পিএসের কণ্ঠ শুনে থমকে গেল আসলাম। দরকার নেই। আশেক মাহমুদ ঘরে ঢুকেছে এই মাত্র। আসলাম সরে এলো বন্দির কাছ থেকে। ছেলেটার জন্য তার অনেক দরদ, শান্ত কণ্ঠে বলল পিএস। কত দরদ সেটাও একটু পরই জানা যাবে। মুচকি হাসল সে। নিচে গিয়ে ওই ছেলেটার একটা আঙুল কেটে এনে ওকে দেখাও, তারপরও যদি না বলে তাহলে আরেকটা আঙুল কাটবে। দেখি কতক্ষণ এসব সহ্য করে সে। সুস্মিতা তীব্র আতঙ্কে চেয়ে রইল। শ্যামলের জন্য মমত্ব প্রকাশ করে যে বিরাট বড় ভুল করে ফেলেছে তাতে কোনো সন্দেহ নেই। আসলাম মাথা নেড়ে সায় দিল। উদ্ভ্রান্তের মতো বলে উঠল বন্দি, ওকে টর্চার করে আমার কাছ থেকে কথা আদায় করার চেষ্টা ভুলেও করবেন না, করলে আমি একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে নেব। অবাক হলো পিএস। কি সিদ্ধান্ত নিবি তুই? আমি তখন ধরেই নেব শ্যামল এবং আমাকে বাঁচিয়ে রাখবেন না আপনারা, সুতরাং যা জানতে চান সেটাও আমি বলবো না, যত ইচ্ছে টর্চার করুন। বন্দির এমন দৃঢ়তা দেখে পিএস একটুও হতোদ্যম হলো না, মুচকি হাসি দিল শুধু। আসলাম, তুমি নিচে যাও, যা বললাম তাই করো। পিএসের কৌশলটা বেশ ভালো লাগলো গানম্যানের। হাসতে হাসতে ঘর থেকে বের হবে অমনি বন্দি হাল ছেড়ে দেবার ভঙ্গিতে বলে উঠল, প্লিজ ওই ছেলেটার কিচ্ছু করবেন না, প্লিজ, আমি সব বলবো আপনাকে। হাত তুলে আসলামকে থামিয়ে দিল আশেক মাহমুদ। তার মুখে হাসি ফুটে উঠেছে। তাহলে দেরি করছিস কেন, বল, ধমক দিয়ে বলল আসলাম। এমন সময় পিএসের ফোনটা ভাইব্রেট করে উঠল। বিরক্ত হয়ে পকেট থেকে ফোনটা বের করে কলার আইডি দেখে থমকে গেল সে। আমি একটু আসছি, আসলামকে বলেই ঘর থেকে বের হয়ে গেল আশেক মাহমুদ। কিছু বুঝতে না পেরে চুপচাপ দাঁড়িয়ে রইল গানম্যান। প্রায় মিনিট খানেক পর বাইরে থেকে পিএসের কণ্ঠটা ভেসে এলো, আসলাম, একটু বাইরে এসো। সঙ্গে সঙ্গে ঘর থেকে বের হয়ে সিঁড়ির ল্যান্ডিং এর কাছে গেল আসলাম। পিএসের চোখে মুখে অসন্তুষ্টি। কি হয়েছে স্যার? নূরে সফা চলে আসার আগেই যা করার করতে হবে। আসলাম জানে করার মতো দুটো কাজই আছে, মুস্কানের কাছ থেকে একটা তথ্য আদায় করা আর তার সঙ্গে যে ছেলেটা আছে তাকে সরিয়ে দেয়া। অরিজিনাল রোলেক্স ঘড়িতে সময় দেখে নিল পিএস। আমাদের হাতে বেশি সময় নেই, তুমি এখানেই থাকো, আমি একটু একা ওর সঙ্গে কথা বলবো। আশেক মাহমুদকে ঘরে একা ঢুকতে দেখে সুস্মিতা অবাক হলো একটু। অপহরণকারী লোকটা কোথায় গেছে অনুমান করতে পেরে ভড়কে গেল সে। বন্দির দিকে ধীর পায়ে হেঁটে এসে পিএস বলল, এখন বল, ঠিক কোন জিনিসটা তুই খাস? আমার ধৈর্যের পরীক্ষা নিবি না। অবিশ্বাসে চেয়ে রইল সুস্মিতা। শেষ পর্যন্ত তুই কিন্তু বলবি। ভালো হয় ওই ছেলেটার সাথে খারাপ কিছু করার আগেই বলে দিলে। গভীর করে দম নিয়ে নিল সুস্মিতা। নিজের সাথে কঠিন সংগ্রাম করছে যেন। বল, দাঁতে দাঁত পিষে বলল আশেক মাহমুদ। নিজেকে ধাতস্থ করে স্থির চোখে তাকালো পিএসের দিকে। আমি সেটা বললেই কি আপনি ওই জিনিস সংগ্রহ করতে পারবেন? কি করে পারবেন?
সুস্মিতা কিছুটা আত্মবিশ্বাস ফিরে পেল যেন। সেটা নিয়ে তোকে ভাবতে হবে না, দাঁতে দাঁত পিষে বলল আশিক মাহমুদ। আমি যা জানতে চাইছি সেটা বল। ধমক দিয়ে উঠল আবার। ধমক দিচ্ছেন কেন? শান্ত কণ্ঠে বলল সুস্মিতা। বলছি তো, ওটা আমি বলবো। জাস্ট নেম ইট, চোয়াল শক্ত করে বলল পিএস। সুস্মিতা কিছু একটা বলল প্রায় অস্ফুট স্বরে। কি বললে? মেয়েটা থেকে বেশ কিছুটা দূরে দাঁড়িয়ে আছে পিএস। তার বলা কথাটা শুনতে পায়নি স্পষ্ট করে। বেশি জোরে বলতে পারবো না, তাহলে ও শুনে ফেলবে। দরজার বাইরে থাকা আসলামের দিকে ইঙ্গিত করল। ও শুনবে না, জোর দিয়ে বলল পিএস। যদি শুনে ফেলে? গভীর করে নিঃশ্বাস নিল আশিক মাহমুদ। শুনলে কি হবে? ও আমার অনেক বিশ্বস্ত। আপনি শিওর ও শুনে ফেললে কিচ্ছু হবে না? সুস্মিতার হেয়ালিটা মোটেও ভালো লাগলো না পিএসের। রেগে মেগে কাছে এসে তার চুলের ঝুঁটিটা ধরে জোরে ঝাঁকুনি দিল। জাস্ট সে ইট ইউ পিচ। বন্দি বেশ শব্দ করে নিঃশ্বাস নিল, যেন আশিক মাহমুদের শরীরের গন্ধ নিচ্ছে। মেয়েটার এমন আচরণে ভরকে গিয়ে চুলের মুঠিটা ছেড়ে দেবে পিএস, তার আগেই দেখল ফিসফিসিয়ে কি যেন বলে উঠল সে। কি বললে? উদ্গ্রীব হয়ে জানতে চাইল আশিক মাহমুদ। অত জোরে বলতে পারবো না, কাছে এসো। পিএস দেখতে পেল বন্দির অভিব্যক্তি পাল্টে গেছে। নেশাগ্রস্তের মতো দেখাচ্ছে তাকে। আমি চাই না এটা অন্য কেউ জেনে যাক, নিচু কণ্ঠে বলল সে। আশিক মাহমুদ বন্দির খুব কাছে চলে এলো। হাত পা বাঁধা এক মেয়ে কি বা করতে পারবে? সুতরাং মেয়েটা মুস্কান জুবিরি জানা সত্ত্বেও পিএস বিন্দুমাত্র ভয় পেল না। ঘরের বাইরে তার গানম্যান আসলাম আছে, উল্টাপাল্টা কিছু করলে একে ছিঁড়ে খুবলে খাবে সে। আবার বল, তাড়া দিল পিএস। বন্দি খুবই নিচু কণ্ঠে বলে দিল যেটা জানার জন্য আশিক মাহমুদ উতলা হয়ে আছে। কান খাড়া করে শুনে গেল সেটা। তারপর একটু পিছিয়ে গেল সে। তার চোখে মুখে বিজয়ীর অভিব্যক্তি, যেন মহার্ঘ কিছু জানতে পেরেছে। ওই সন্ডাটা জানলে কিন্তু তোমাকেই খেয়ে ফেলবে। কথাটা শুনে স্থির চোখে চেয়ে রইল আশিক মাহমুদ, তবে নিজের অভিব্যক্তি লুকিয়ে রাখতে সক্ষম হল। ওকে নিয়ে তোর চিন্তা না করলেও হবে। ডাইনি কোথাকার! ডাইনি বলে গালি দেবে না বলে দিচ্ছি, নেশাগ্রস্তের মতো করে বলল মেয়েটি, যেন দীর্ঘ সময় ধরে বন্দি অবস্থায় থেকে টর্চার হতে হতে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। তারপর হেসে ফেলল। গান্ডু কোথাকার! আশিক মাহমুদ সন্দেহগ্রস্ত দৃষ্টি নিয়ে চেয়ে রইল কয়েক মুহূর্ত। এই গালিটার মানে তার জানা নেই। কি বলতে চাচ্ছিস তুই? অবশেষে বলল সে। সুস্মিতা আরো কিছু বলতে যাবে, অমনি তার ফোনটা ভাইব্রেট করে উঠল। ফোনের ডিসপ্লেতে কলার আইডি দেখেই ভুরু কুঁচকে গেল তার। আস্তে করে উঠে ঘরের বাইরে চলে গেল। আবার আসলামকে ইশারা করল ঘরের ভেতরে যাওয়ার জন্য। হ্যাঁ বলুন, সিঁড়ির ল্যান্ডিং এর কাছে এসে বলল পিএস। তাকে স্বরাষ্ট্রমন্ত্রী কলটা করেছে। ডাক্তার আসকারের সাথে আপনার সমস্যাটা কি একটু বলবেন? তাকে আপনি দেশের বাইরে যেতে দিচ্ছেন না কেন? তিনি তো খুব অসুস্থ, বিদেশে যাওয়াটা খুবই জরুরি। গভীর করে দম নিয়ে নিল প্রধানমন্ত্রীর পিএস। তার দল ক্ষমতায় আসার পর মন্ত্রী, প্রতিমন্ত্রী আর উপমন্ত্রী রিক্রুট করার সময় অনেকেই জোর লবিং শুরু করেছিল। আশিক মাহমুদকে ধরেও ছিল অনেকে, যেন তাদের ভাগ্যে মন্ত্রিত্বের শিকে ছেড়ে। পিএস তখন এই স্বরাষ্ট্রমন্ত্রীর হয়ে তদবির করেছিলেন প্রধানমন্ত্রীর কাছে। তবে এটাও ঠিক, তার তদবিরে ভদ্রলোক মন্ত্রিত্ব পায়নি। প্রধানমন্ত্রীর গুডবুকে আগে থেকেই নামটা ছিল। সম্ভবত মন্ত্রিত্ব লাভের পর ভদ্রলোক এটা জেনেও গেছে, তাই পিএস এর প্রতি খুব একটা কৃতজ্ঞতা প্রদর্শন করে না। আমি আপনার সাথে দেখা করে সব খুলে বলবো। আপনি ডাক্তারকে নিয়ে চিন্তা করবেন না, পুরোপুরি সুস্থ আছে। অসুস্থতার ভান করে বিদেশে যেতে চাইছে সে। ফোনের ওপাশে নীরবতা নেমে এলো। উনার মেয়ে, কয়েক মুহূর্ত পর দ্বিধাগ্রস্ত কণ্ঠে বলল মন্ত্রী। বাড়ি থেকে বের হবার পর আর খোঁজ পাওয়া যাচ্ছে না তার। তাই নাকি? রাজনৈতিক জীবনে সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দটাই ব্যবহার করল সে। মেয়েটার ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে। তার সাথে আরেকটা ছেলেও আছে, একেবারেই নিরীহ একটা ছেলে।
পিএস আরো কিছু শোনার জন্য চুপ মেরে রইল। মন্ত্রীর ইঙ্গিতটা ধরতে বেগ পেতে হলো না তার। নিরীহ কারোর ক্ষতি যেন না করা হয়। ওদের সাথে খারাপ কিছু হলে পরিস্থিতি সামাল দেয়া খুবই কঠিন হয়ে যাবে। আপনি আমাকে এসব বলছেন কেন? এবার একটু আগ্রাসী না হয়ে পারল না আশেক মাহমুদ। ফোনের ওপাশে দীর্ঘশ্বাসের শব্দ শোনা গেল। ডাক্তার আসকারের সন্দেহ, যে লোক তাকে বিদেশে যেতে বাধা দিয়েছে সেই তার মেয়েকে তুলে নিয়ে গেছে। আশেক মাহমুদ নিজের ক্রোধ সংবরণ করে নিল দ্রুত। এরকম পরিস্থিতি যে হবে ধারণাও করতে পারেনি। তবে সমস্যা মোকাবেলা করার অভিজ্ঞতাও তার রয়েছে। আর স্বরাষ্ট্রমন্ত্রী আদতে নিজেদেরই লোক, তারা সবাই একে অন্যকে চেনে। এমন নয় যে সরকারের এক মন্ত্রী কোনো কিছু করল আর বাকিরা সেটা জানতে পারল না। এটা আসলে ওপেন সিক্রেট ক্লাব। প্রায় সবাই সবার কর্মকাণ্ড সম্পর্কে কম বেশি ওয়াকিবহাল থাকে, সুতরাং তার কাছে মুখোশ পরে থাকার কোনো দরকার নেই। শুনুন আশফাক সাহেব, শান্ত কণ্ঠে বলল পিএস, আগেই বলেছি দেখা করে আপনাকে সব খুলে বলবো। এটা একেবারেই ব্যক্তিগত একটি ব্যাপার। তবে আপনাকে আমি নিশ্চিত করে বলতে পারি, ডাক্তার আসকার যাকে নিজের মেয়ে বলে দাবি করছে, আদতে সে তার মেয়ে তো দূরের কথা, কোনো রিলেটিভও নয়। বলেন কি? স্বরাষ্ট্রমন্ত্রী আটকে উঠল। তাহলে ডাক্তার কেন এটা বলছেন? কারণ সে একজন অপরাধীকে বাঁচাতে চাইছে। কিসের অপরাধী? কার কথা বলছেন আপনি? এবার পিএস দীর্ঘশ্বাস ফেলল। বললাম তো, আমি আপনাকে খুলে বলবো খুব জলদি। একটু থেমে আবার বলল, আপনি শুধু আপাতত কয়েকটা দিন ওই ডাক্তারকে অ্যাভয়েড করুন, বুঝতে পেরেছেন? স্বরাষ্ট্রমন্ত্রী বেশ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, কিন্তু উনি যদি কেস টেস করে বসেন? মাথা দোলালো আশেক মাহমুদ। যদিও ফোনের ওপাশে যে আছে সে এটা দেখতে পাচ্ছে না। ট্রাস্ট মি, ডাক্তার এটা করবে না, ভুলেও না। ফোনের ওপাশ থেকে আবারও নেমে এলো নীরবতা। ওই নিরীহ ছেলেটা, স্বরাষ্ট্রমন্ত্রী আশফাক ম্রিয়মান কণ্ঠে বলল, আমি চাই না কোনো রকম কোলাটেরাল ড্যামেজ হয়, বুঝতে পেরেছেন তো? আশেক মাহমুদের চোয়াল শক্ত হয়ে গেল। ডোন্ট ওরি। কলটা ওপাশ থেকে কেটে দেয়া হলে উদাস হয়ে চেয়ে রইল কয়েক মুহূর্ত। তারপর সম্বিত ফিরে পেতেই ফোনটা পকেটে রেখে আবারও ফিরে গেল ঘরে। কতক্ষণ ধরে যে অন্ধকার ঘরে পড়ে আছে শ্যামল জানে না। সেই দুপুর থেকে তার হাত মুখ পা বেঁধে নিচতলার পরিত্যক্ত একটি ঘরে ফেলে রেখে গেছে লোকগুলো। তারপর আর খোঁজ করতে আসেনি। প্রথম কয়েক ঘন্টা তীব্র আতঙ্কে অসাড় হয়ে পড়েছিল সে। গ্রামের সহজ সরল ছেলে, জীবনে প্রথমবার ঢাকায় এসেই কিনা এমন পরিস্থিতির শিকার হল। প্রচণ্ড খিদে আর পানির পিপাসায় জিভ শুকিয়ে গেছে, কিন্তু তার চেয়েও বেশি মৃত্যু ভয়ে তটস্থ সে। তার মনে হচ্ছে না এই বাড়ি থেকে পৈতৃক প্রাণটা নিয়ে বের হতে পারবে, ফিরে যেতে পারবে না সুন্দরপুরে। দুপুরে যখন এখানে এই পরিত্যক্ত ফ্ল্যাটের বড় একটা ঘরের এক কোণে তাকে ফেলে গেল, তখন সে ভয়ে জ্ঞান হারিয়েছিল। মশার কামড়ে জ্ঞান ফিরে এলে দেখতে পায় কিছুটা আলো তখনও আছে। এরপর নিঃশব্দে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিল। এখন এই কয়েক ঘন্টা পর গাঢ় অন্ধকারে চোখ মেলে কিছুই দেখতে পাচ্ছে না। রাত অবশ্যই, কিন্তু কয়টা বাজে তার কোনো ধারণাই নেই। এই কয়েক ঘন্টায় তার মানসিক অবস্থার উত্থান পতন দুটোই ঘটেছে। প্রাথমিক ভীতিটা তাকে একেবারে শেষ করে দিয়েছিল, কিন্তু দীর্ঘ সময়ে সেই ভীতি অনেকটাই কেটে গেছে। এখন পালানোর চিন্তা করার মতো সাহসও দেখাচ্ছে সে। অন্তত বিষয়টা তার মাথায় ঘুরপাক খাচ্ছে বিগত 1 ঘন্টা ধরে। শ্যামল খেয়াল করেছে তাকে একবারের জন্যেও কেউ দেখতে আসেনি। সম্ভবত সুস্মিতাদিকে নিয়েই লোকগুলো ব্যস্ত। দিদিকে ওরা কি করছে? চিন্তাটা মাথায় আসতেই কান্না পেল তার। নিশ্চয়ই খারাপ কিছু করছে। এই দিদি শ্যামলকে খুব স্নেহ করে, তার খারাপ কিছু হোক সে চায় না। কিন্তু যারা তাদেরকে তুলে নিয়ে এসেছে এই বিরান বাড়িতে, তারা যে দিদির সাথে খারাপ কিছু করবে সেটা আন্দাজ করতে পারছে। শ্যামল কিছুটা সাহস সঞ্চয় করে নিল।
দিদিকে রক্ষা করতে হলে তাকেই করতে হবে। ছোটবেলায় পড়া রবি ঠাকুরের বীরপুরুষ কবিতাটার কথা মনে পড়ে গেল। সেই ছোট্ট খোকা যদি মাকে রক্ষা করতে পারে কতগুলো ডাকাতের হাত থেকে, তাহলে সেও পারবে। তবে এ কাজ সে ওই খারাপ লোকগুলোর সাথে মারামারি করে পারবে না। এই জীবনে ওই একটা কাজ তার পক্ষে করা সম্ভব হয়নি। সে হলো রমাকান্ত মাস্টারের হাতে মানুষ হওয়া ছেলে। ছোটবেলা থেকেই মাস্টার তাকে শিক্ষা দেবার পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছেন। অন্যান্য ছেলেদের মতো মারামারি করার অভিজ্ঞতা তার নেই। এ জীবনে কারো সাথে ঝগড়াও করেনি কখনো। খুবই নরম স্বভাবের মানুষ সে। সুতরাং একটাই উপায় আছে, তাকে এখান থেকে পালাতে হবে। টের পেল পায়ে মশা কামড়াচ্ছে। মশাদের হাত থেকে রক্ষা পাবার জন্য বাঁধা পা দুটো নড়াচড়া করার চেষ্টা করছে একটু পরপর। এভাবে করতে গিয়ে ধারালো কিছুতে পা লেগে গেল। টের পেল ওটা এই ঘরের একটি পিলার। তার পাটা সেই পিলারের খুব কাছেই। পিলারের নিচের দিকের অনেকটা অংশে প্লাস্টার খসে আছে, ফলে সেখানে পা লেগে ছিলে গেছে খানিকটা। শরীরটা গড়িয়ে সেই পিলারের কাছে নিয়ে গেল শ্যামল। অনেক কষ্টে পিলারে ঠেস দিয়ে উঠে বসল সে। তার পিছমোড়া করে বেঁধে রাখা হাত দুটো পিলারের সেই ধারালো অংশের নাগাল পাচ্ছে এখন। এরপর ধীরে ধীরে হাতের বাঁধন দড়িটা পিলারের ধারালো অংশের সাথে ঘষে ঘষে ছেঁড়ার চেষ্টা করে গেল। খুব আস্তে আর দেবে দেবে করল, যেন দড়িটা ছিঁড়ে যায়। কিন্তু কিছুক্ষণ পরে পায়ের শব্দ শুনে থমকে গেল সে। সারাটা দিন কেউ এখানে আসেনি, আর যখন সিদ্ধান্ত নিল পালাবে, তখনই কিনা লোকজন চলে এলো। নিজেকে খুব অসহায় লাগলো শ্যামলের। খুব কান্না পেল তার। ঘরে ঢুকেই বন্দির দিকে স্থির চোখে চেয়ে রইল নূরে সফা। সে ভাবতেই পারছে না এই মেয়েটাই আসলে মুস্কান জুবেরি। চেহারা পুরোপুরি পাল্টে ফেলেছে। তাকে যারা চেনে তারা যদি এখন দেখে, বিশ্বাসই করতে চাইবে না। আগের মুস্কানের সাথে এখনকার চেহারার একটুও মিল নেই। সার্জন ডিপি মল্লিককে যে প্রচুর সার্জারি করতে হয়েছে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। সফার ধারণাই ছিল না এভাবে সার্জারি করে চেহারা আমূল পাল্টে ফেলা সম্ভব। কিন্তু অসম্ভব কাজটাই করেছে দয়াল প্রসাদ মল্লিক। মনে মনে সার্জনের প্রশংসা না করে পারল না। বেচারা যদি জানত কার চেহারাটা পাল্টে দেবার কাজ নিয়েছিল। মাস্টার আর গানের শিক্ষিকার ফোন নাম্বার পেলেও তার সব মনোযোগ ছিল রমাকান্ত কামারের উপরে। ঘুণাক্ষরেও বুঝতে পারেনি যাকে হন্যে হয়ে খুঁজছে সে একেবারে নাগালের মধ্যেই আছে। আপনার কথাই ঠিক, পিএস বলল বেশ সন্তুষ্ট হয়ে। ঘরের একমাত্র ডাবল সোফাটায় বসে আছে সে। তার মুখে প্রসন্ন হাসি। আসলাম দাঁড়িয়ে আছে বন্দির পাশেই। এই মেয়েটাই মুস্কান। প্রথমে কোনো কিছুই স্বীকার করছিল না, তবে একটু আগে সব স্বীকার করে নিয়েছে। নূরে সফা মাথা নেড়ে সায় দিয়ে এগিয়ে গেল বন্দির দিকে। বারবার নিজেকে ডাক্তার আসকারের মেয়ে বলে দাবি করছিল। শি ওয়াজ আ হার্ড নাট টু ক্র্যাক। এ ব্যাপারে সফার মনেও কোনো সন্দেহ নেই। তারপরই সবাইকে অবাক করে দিয়ে বলে উঠল সে, হ্যালো রুকসান। অবিশ্বাসে ভুরু কুঁচকে ফেলল বন্দি। পিএস আশেক মাহমুদ আর আসলাম একে অন্যের দিকে তাকালো। তারাও যার পর নাই অবাক। সফা, আপনি এসব? হাত তুলে পিএসকে থামিয়ে দিল নূরে সফা। তার দিকে ফিরে আশ্বস্ত করার ভঙ্গি করল সে। বন্দির দিকে ফিরল আবার। তোমার নাম তো রুকসানি, তাই না? বুলশিট, আমি সুস্মিতা, সুস্মিতা সমাদ্দার, বেশ চেঁচিয়েই বলল। মুচকি হাসি ফুটে উঠল সফার ঠোঁটে, তবে সেই হাসিতে প্রশান্তিও আছে। তাহলে তুমি রুকসান নও? অনেক কষ্টে নিজের রাগ দমন করে দৃঢ়তার সাথে বলল বন্দি। এই রুকসানটা আবার কে? আপনি কার কথা বলছেন? ভুরু কপালে উঠে গেল সফার। কেন, ডাক্তার আসকার তো আমাকে এ কথাই বলেছেন। তুমি আসলে রুকসান। বন্দির চোখ কুঁচকে গেল। আশেক মাহমুদ কিছু বুঝতে না পেরে আসলামের দিকে তাকালো। সে কাঁধ তুলল কেবল, মুখে কিছুই বলল না। সফার এমন কর্মকাণ্ডে যে ধোঁয়াশা তৈরি হয়েছে সেটা কারোর কাছেই পরিষ্কার নয়। আমি সুস্মিতা সমাদ্দার, ওকে? ইউ বাঞ্চ অফ ব্লাডি ফুলস, তিক্ত মুখে বলল সে।
একজন এসে আমাকে দিয়ে জোর করিয়ে বলাতে চাইছে আমি মুস্কান, আরেকজন এসে বলছে আমি রুকসান। হোয়াট দ্য হেল ইউ আর ট্রাইং টু ডু? মুচকি হাসল সফা, স্থির চোখে চেয়ে রইল মেয়েটার দিকে। তোমার মায়ের নাম কি বলো তো? বিস্মিত হল সুস্মিতা। আমি জানতে চাচ্ছি তোমার মায়ের নাম কি? এবার ধমকের সুরে করা হলো প্রশ্নটা। গভীর করে দম নিয়ে নিল বন্দি। শুভমিতা সমাদ্দার। ভুরু কপালে তুলে অবাক হবার ভান করল সফা। অবশ্য কলকাতা থেকে এরকমটাই শুনে এসেছি, কিন্তু আমি ভেবেছিলাম তুমি বলবে তোমার মায়ের নাম মুস্কান সোহেলি। ঘরে আলোড়ন তুলল কথাটা। একই সাথে সুস্মিতা, পিএস আর আসলাম অবাক হল। মুস্কান আমার মা? ইউ পিপল গন ম্যাড? অবিশ্বাসে বলল বন্দি। মাথা দোলালো সফা। আমি না পাগল, তোমার দীর্ঘদিনের বন্ধু ডাক্তার আসকার। ভদ্রলোক কখন কি বলেন নিজেও জানেন না বোধহয়। চোখ কুঁচকে তাকালো সুস্মিতা। কি বলবে ভেবে পেল না। নিচের ঠোঁট কামড়ে ধরল সে। এসব কি হচ্ছে? অধৈর্য হয়ে উঠল পিএস। সফা তাকালো তার দিকে। সরি স্যার, আমি আসলে একটা তথ্য যাচাই করছিলাম। আসলাম মাথা নেড়ে সায় দিল। এতক্ষণে সে বুঝতে পেরেছে ব্যাপারটা। ডাক্তার আসকার তার সামনেই এই গল্পটা করেছিলেন, যার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছিল না তখন। এদিকে সুস্মিতা কিছুই বুঝতে পারছে না। সে চেয়ে আছে সফার দিকে। কিসের তথ্য জানতে চাইল পিএস। ডাক্তার আসকার আমাকে বলেছিলেন যে মুস্কানকে আমি খুঁজছি সে আসলে রুকসান, আর রুকসানের মা হলো মুস্কান। কি বলছেন এসব? বাদ দিন স্যার, ওটা ছিল ডাক্তার আসকারের আরেকটি ধোঁকা। তা ঠিক আছে, কিন্তু এই মেয়েটা ওই তো মুস্কান। মাথা নেড়ে পিএসকে আশ্বস্ত করল সফা। এ ব্যাপারে আমার মনে কোনো সন্দেহ নেই এখন। কলকাতা থেকে সব জেনে এসেছি। কি জেনে এসেছেন? চেঁচিয়ে উঠল সুস্মিতা। বাঁকা হাসি দিয়ে মেয়েটার দিকে ফিরল সে। তোমার সমস্ত কীর্তিকলাপ। নিচের ঠোঁট কামড়ে ধরল বন্দি। প্লাস্টিক সার্জন ডিপি মল্লিককে দিয়ে নিজের চেহারাটা বদলে ফেলার পর তাকে হত্যা করেছ। একটু থেমে পিএসের দিকে তাকালো। তারপরেও থেমে থাকেনি স্যার। সুকুমার রঞ্জন নামের আরেকজনকে শিকার বানিয়েছে এই ডাইনি। আশেক মাহমুদের চোয়াল শক্ত হয়ে গেল। ডাক্তার আসকার ওকে কলকাতায় থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন নিজের শ্বশুর বাড়িতে। এমনকি যে ডিপি মল্লিককে দিয়ে চেহারাটা বদলে ফেলেছে এই ডাইনি, তার খোঁজও ডাক্তারই দিয়েছিলেন। ওই ডাক্তার ওর সব অপকর্মের সঙ্গী, বলল পিএস। অসুস্থতার ভান করে দেশ ছাড়তে চেয়েছিল, আমি আটকে দিয়েছি। সুস্মিতা স্থির চোখে তাকিয়ে রইল পিএসের দিকে। লোকটা কে সে সম্পর্কে তার কোনো ধারণাই নেই, তবে সে বুঝতে পারছে ক্ষমতাবান কেউই হবে। মাথা নেড়ে সায় দিল সফা। স্যার, আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমে আপনার বোনকে এখন দেখাতে পারেন। হাসিবের হত্যাকারী। সফার কথা শেষ হবার আগেই আক্ষেপে মাথা দোলালো আশেক মাহমুদ। এই ডাইনি তো চেহারাটাই পাল্টে ফেলেছে। আমার বোন তাকে দেখলে বিশ্বাস করতে চাইবে না, ভাববে। কথাটা শেষ করল না সে। এবার সফা বুঝতে পারল, মৃত্যু পথযাত্রী হাসিবের মা মুস্কানের এই চেহারা দেখলে হয়তো ভাবতে পারে তার ভাই তাকে শেষ সময়ে এসে মিথ্যে সান্ত্বনা দিতে চাইছে। মাথা থেকে চিন্তাটা বাদ দিয়ে দিল সে। আচ্ছা, ওর সঙ্গে যে ছেলেটা ছিল সে কোথায়? আসলামের দিকে তাকিয়ে জানতে চাইল। নিচতলায় আছে, ছোট্ট করে জবাব দিল সাবেক এসআই। নিরীহ একটা ছেলে, ওকে ছেড়ে দিলেই ভালো হয়। পিএস তাকালো আসলামের দিকে। ওকে ছেড়ে দিলে সমস্যা হবে না? গানম্যান সন্দেহের সুরে জানতে চাইল। কি সমস্যা করবে ও? পাল্টা জানতে চাইল সফা। আমরা যাকে খুঁজছিলাম তাকে পেয়ে গেছি। এই আসামিকে এখন হাসিবের কেসে অ্যারেস্ট দেখাবো। এর সাথে ওই ছেলেটার কোনো সম্পর্ক নেই। কিছুই বলল না আসলাম। ওকে একটা সিএনজিতে তুলে বাস স্টেশনে পাঠিয়ে দিলেই ভালো হয়। সফা প্রস্তাব দিল। কিছু টাকা দিয়ে দিলে সুন্দরপুরে চলে যেতে পারবে ছেলেটা। কথাটা শুনে কিছুটা আশান্বিত হল সুস্মিতা। সম্মতির জন্য পিএসের দিকে তাকালো আসলাম। আশেক মাহমুদের মধ্যে দ্বিধা দেখা দিলেও
কি যেন ভেবে সফার কথাটা মেনে নিল অবশেষে। ঠিক আছে, ছেড়ে দাও ওকে। এটা পছন্দ হলো না গানম্যানের। তারপরও কোনো প্রতিবাদ না করে নিচে চলে গেল। এ পর্যন্ত কয়জনকে শিকার বানিয়েছ কলকাতায়? বন্দিকে জিজ্ঞেস করল সফা। গভীর করে দম নিল সুস্মিতা, কিন্তু কিছুই বলল না। আর হাসিবকে কি করেছ সেটাও বলো। এখন তোমাকে বলতেই হবে, না বলে উপায় নেই। সুস্মিতা মুখটা সরিয়ে নিল অন্যদিকে। তুমি ভেবেছিলে আমার হাত থেকে বাঁচতে পারবে? বন্দির দিকে একটু ঝুঁকে এলো সে। কলকাতায় গিয়ে নতুন চেহারা আর নতুন পরিচয় নিয়েছিলে কি সুন্দরপুরে ফিরে আসার জন্যই? ওখানকার পুলিশের নজরে পড়ে যাও বলে কলকাতা থেকে পালিয়ে আবার পুরনো জায়গায় ফিরে গেছিলে? বাঁকা হাসি দিল সুস্মিতা। আমি তো ভেবেছিলাম ওই পালের গোদা, পিএসকে ইঙ্গিত করে বলল। এখন দেখছি নতুন আরেকজন এসে হাজির। সফা ভুরু কুঁচকে তাকালো। আমাকে তুমি চেনো না, নাকি না চেনার ভান করছো? সফাকে পা থেকে মাথা পর্যন্ত দেখে নিল সুস্মিতা। চিনব না কেন? আমাদের স্কুলে মাস্টার মশাইয়ের অফিসে দেখেছি না কদিন আগে। অবাক হলো নুরে সফা। কদিন আগে? কপট প্রশংসার অভিব্যক্তি ফুটিয়ে তুলল সে। দারুণ! 3 বছর আগের স্মৃতি তাহলে বেমালুম ভুলে গেছো, নাকি ভুলে যাওয়ার ভান করছো? এবার সুস্মিতার অবাক হবার পালা। সপ্রশ্ন দৃষ্টিতে চেয়ে রইল সফার দিকে। কিছুই বুঝতে পারছে না যেন। পিএস কিছু বলতে যাবে অমনি ঘরে ঢুকলো আসলাম। তার চোখে মুখে অস্থিরতা। কি হয়েছে? ওই ছেলেটা, ইতস্তত করল গানম্যান। সফা আর সুস্মিতাও আগ্রহী হয়ে তাকালো। ছেলেটা তো নেই। কি? পিএস আতকে উঠল। নেই মানে কি? জানতে চাইল সফা। একটু কাচুমাচু খেলো আসলাম। ওকে নিচতলায় রেখেছিলাম, ওখানে গিয়ে দেখি নেই, পালিয়েছে। সেলিম আর বদরুল কিছুই বলতে পারছে না। সুস্মিতা অবিশ্বাসে চেয়ে রইল কয়েক মুহূর্ত। কথাটা বিশ্বাসই হচ্ছে না তার। হাত পা মুখ বাঁধা ছিল, ব্যাখ্যা করল আসলাম। তাকে খুবই লজ্জিত দেখাচ্ছে এখন। দড়ি খুলে পালিয়েছে। মিথ্যে কথা! প্রায় চিৎকার করে বলে উঠল সুস্মিতা। ঘরের বাকি 3 জন পুরুষ অবাক হয়ে তাকালো তার দিকে। ওরা শ্যামলকে হত্যা করেছে। সুস্মিতার অভিযোগের কথা শুনে পিএস আশেক মাহমুদ আর আসলাম রেগেমেগে একাকার হলেও নুরে সফার কেন জানি মনে হচ্ছে আসলেই ছেলেটাকে খুন করে লাশ গুম করে ফেলা হয়েছে। উইটনেস এলিমিনেশন হতে পারে। আমার আগেই সন্দেহ হয়েছিল, সুস্মিতা কাঁদতে কাঁদতে বলল। ওরা ওকে মেরে ফেলবে। চুপ কর! ধমক দিয়ে উঠল আসলাম। ন্যাকামে চোদাবি না। মাগি, ওই ছেলে পালিয়েছে। আমি বিশ্বাস করি না, চেঁচিয়ে উঠল বন্দি। ও খুব সহজ সরল একটা ছেলে, জীবনে প্রথমে শহরে এসছে। পিএস গভীর করে দম নিল। নিজের রাগ দমন করতে বেগ পাচ্ছে সে, কিন্তু সফা কিছু না বলে পিএস আর তার গানম্যানের দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে আছে। আমি অনেক চেষ্টা করেছি শ্যামলকে বাঁচাতে, পারলাম না। অশ্রুপাত করতে করতে বলল, আমাকে ক্ষমা করে দিস শ্যামল। মাগি, তুই নাটক বন্ধ করবি নাকি? বলেই আসলাম তেড়ে গেল বন্দিকে মারতে। আসলাম! বাধা দিল সফা। পিএস এর গানম্যানকে সরিয়ে দিয়ে বন্দির সামনে এসে দাঁড়ালো সে। ওই ছেলেকে এরা খুন করবে কেন? আশ্চর্য! কিন্তু কথাটা নিজের কাছেই কেমন দুর্বল শোনালো। আপনি আসার আগে এই লোক আমাকে হুমকি দিয়েছিল শ্যামলকে খুন করবে বলে। কান্নার দমকে হাঁপাচ্ছে সুস্মিতা। ওকে খুন করার হুমকি কেন দেবে? কারণ, পিএস এর দিকে তাকালো বন্দি। এই লোক কি সব জানতে চাইছিল আমার কাছে, যদি না বলি তাহলে শ্যামলকে খুন করার ভয় দেখিয়েছিল তখন। ভুরু কুঁচকে গেল সফার। পিএস এর দিকে তাকালো সে। কেমন বিব্রত বোধ করছে আশেক মাহমুদ। তারপর আবার মেয়েটার দিকে ফিরল। কি জানতে চেয়েছিল? ওর কথা বিশ্বাস করবেন না, রেগে মেগে বলল পিএস। উল্টাপাল্টা বলে আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে ডাইনিটা।
পিএসের দিকে অবিশ্বাসে তাকালো বন্দি। রাগে ঘেন্নায় চিৎকার করে বলে উঠল, লায়ার! আসলাম আবারও তেড়ে আসতে চাইল, কিন্তু হাত তুলে তাকে থামিয়ে দিল সফা। স্থির চোখে বন্দির দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, উনি কি জানতে চেয়েছেন তোমার কাছে? এই লোক কি সব বলছিল আমি কিছুই বুঝতে পারছিলাম না, বিশ্বাস করুন, সুস্মিতা সমাদ্দার বলল। শেষে শ্যামলকে বাঁচানোর জন্য কিছু একটা বানিয়ে বলে দিয়েছি, এছাড়া আর কোনো উপায় ছিল না আমার। পিএস কথাটা শুনে নিজের অভিব্যক্তি লুকাতে পারল না, দাঁতে দাঁত পিষে চেয়ে রইল কেবল। উনি কি জানতে চেয়েছেন বলো, তারা দিল ডিবির ইনভেস্টিগেটর। এই লোকটা বারবার জানতে চাইছিল মানুষের শরীরের কোন অর্গানটা খেলে বমির উদ্রেক করছে এমন অভিব্যক্তি ফুটে উঠল তার চোখে মুখে। সুস্মিতা কথাটা শেষ না করলেও সফার বুঝে নিতে কোনো সমস্যা হলো না। অবিশ্বাসে তাকালো পিএসের দিকে। রাতের খাবার খেয়ে আবার বই নিয়ে বসেছে কেস খান। এই বইটা চুম্বকের মতো টেনে রেখেছে তাকে। প্রায় 100 বর্ষের পুরনো একটি ক্লাসিক, এক বন্ধু কানাডা থেকে পাঠিয়েছে গত সপ্তাহে। 7 পিলার্স অফ উইজডম। লরেন্স অফ অ্যারাবিয়া খ্যাত স্যার টি.ই. লরেন্সের আত্মজৈবনিক এই বইটি আকারে যেমন বিশাল তেমনি সুখপাঠ্য। চোখের সামনে এরকম বই মেলে রাখতে পারলে অন্যরকম ভালো লাগে তার। কিন্তু পাশের ঘর থেকে মোটু পাতলু নামের নিম্নমানের একটি হিন্দি কার্টুনের শব্দ বারবার বিরক্ত করছে তাকে। আইনস্টাইনের নতুন নেশার নাম এই মোটু পাতলু। পারে তো সারা দিনই টিভিতে এই কার্টুন দেখে সে। টিভির শব্দের পাশাপাশি আইনস্টাইনের বালখিল্য হাসির শব্দও শোনা যাচ্ছে একটু পরপর। ছেলেটার এই শিশুতোষ বিনোদনে বিঘ্ন সৃষ্টি করতে চায় না সে, কিন্তু বারবার তার পড়ায় মনোযোগ নষ্ট করছে এটা। আইনস্টাইন! জোরে ডাক দিল। সাউন্ডটা একটু কমা। কাজ হলো এতে। টিভির ভলিউম কমিয়ে দিল ছেলেটি। সন্তুষ্ট হয়ে খোদাদাত শাহবাজ খান আবারও মনোযোগ দিল বইয়ের পৃষ্ঠায়। লরেন্সের রোমাঞ্চকর কিন্তু ঝুঁকিপূর্ণ অভিযানে ডুবে গেল সে। এই বই থেকেই বিশ্ববিখ্যাত চলচ্চিত্র লরেন্স অফ অ্যারাবিয়া নির্মাণ করা হয়েছিল। স্কুল পালিয়ে সেই ছবি মধুমিতা সিনেমা হলে গিয়ে দেখার স্মৃতিটা মনে পড়ে গেল তার। পিটার ওটুলের অসাধারণ অভিনয়, বেদুইন শেখের চরিত্রে ওমর শরীফের অদ্ভুত অ্যাকসেন্টে বলা ইংরেজি, মরুভূমির চমৎকার দৃশ্য, মরুঝড়, মরিচিকা, বেদুইনের সাথে যুদ্ধ, ডেভিলিনের বিশাল ক্যানভাসের মহাকাব্যিক চলচ্চিত্রটিকে পরিণত করেছে অল টাইম ক্লাসিকে। এমন সময় কলিং বেলটা বেজে উঠলে একই সাথে বিরক্ত এবং অবাক হল কেস খান। দেয়াল ঘড়ির দিকে তাকালো। রাত 10টার পর কে এলো? আইনস্টাইনকে কিছু বলতে হলো না বলে খুশি হলো। দরজা খোলার শব্দ শুনে বুঝতে পারল ছেলেটা তার প্রিয় কার্টুন রেখে দেখতে গেছে এই অসময়ে কে এসেছে। ভাড়াটেদের কেউ হতে পারে। এরা পান থেকে চুন খসলেই সোজা তার কাছে চলে আসে। কারোর দরজার নব লুজ হয়ে গেছে তো কারোর বাথরুমের ট্যাপ কাজ করছে না। কেউ এসে বলবে ফ্ল্যাশটা নষ্ট, কেউ জানাবে এ মাসে ভাড়া দিতে একটু দেরি হবে। কি একটা সমস্যা হওয়াতে হাত খালি হয়ে গেছে। মালিক হিসেবে সে যথেষ্ট উদার, অন্য সব বাড়িওয়ালাদের মতো আচরণ করে না। আইনস্টাইনও যথেষ্ট সজাগ থাকে সবসময়, আর এই সুযোগের সদ্ব্যবহার করে ভাড়াটেরা। রাত বিরাতে এসে হাজির হয় সমস্যার কথা নিয়ে, যেন এক্ষুনি সমস্যার সমাধান করে দিতে হবে। তিক্ততায় মুখ বিকৃত হয়ে গেল আনমনে। বইটা বুকের উপর রেখে শোনার চেষ্টা করল অসময়ে কে এলো, কি অভিযোগ নিয়ে এলো, কিন্তু কোনো কিছুই তার কানে গেল না, শুধুমাত্র পাশের ঘর থেকে মোটু পাতলুর মৃদু শব্দটা ছাড়া। কিছুক্ষণ অপেক্ষা করার পর যেই না আইনস্টাইনকে ডাকতে যাবে তখনই তার মনে হলো শিওরের কাছে কেউ দাঁড়িয়ে আছে। চমকে পেছন ফিরে তাকাতেই তার রক্ত হিম হয়ে গেল। এতক্ষণ ধরে আত্মজৈবনিকমূলক একটি বই পড়ছিল, কিন্তু এখনকার বাস্তবতা হরর গল্পের চেয়েও বেশি ভীতিকর। প্রায় ঘণ্টাখানেক আগে গুলশানের সেই গোপন আস্তানার এক ঘরে পড়েছিল শ্যামল। চেষ্টা করছিল হাতের বাঁধনটা ছিঁড়ে ফেলতে, কিন্তু কারোর পায়ের শব্দ শুনে থেমে যায়। একটু পরই টের পায় সিঁড়ি ভেঙে উপরে উঠে যাবার শব্দ। হাঁফ ছেড়ে বাঁচে।
আবারও মনোযোগ দেয় হাতের বাঁধনটা ছিঁড়ে ফেলার কাজে। 15-20 মিনিটের সাধনার পর দড়িটা ছিঁড়ে যায় অবশেষে। সঙ্গে সঙ্গে হাতের বাঁধনটা খুলে ফেলে। তারপর মুখের বাঁধন খুলতেই বুক ভরে নিঃশ্বাস নিয়ে নেয়। দীর্ঘ সময় ধরে শুধু নাক দিয়ে নিঃশ্বাস নিতে নিতে হাঁপিয়ে উঠেছিল। নিজেকে ধাতস্থ করতেই পায়ের বাঁধনটা খুলে পুরোপুরি মুক্ত হয়ে যায়। পরক্ষণেই নিজেকে স্মরণ করিয়ে দেয় এই বাড়ি থেকে যতক্ষণ বের না হচ্ছে সে আসলে বন্দী। সব সময় মাথা ঠান্ডা রেখে কাজ করবে। রমাকান্ত কামারের এই কথাটা স্মরণ করে শ্যামল। কিন্তু ঢাকায় এসে যে পরিস্থিতিতে পড়েছে সেরকম কোনো কিছু তার গোটা জীবনে ঘটেনি। মানুষসহ সকল প্রাণীকেই সব কাজ প্রথমবারের মতো করতে হয়। মাস্টারের আরেকটি কথা তার মাথার ভেতরে উচ্চারিত হয় তখন। গভীর করে দম নিয়ে নিঃশব্দে পা টিপে টিপে ঘর থেকে বের হয় শ্যামল। একটা সুবিধা আছে এই বিরান বাড়িতে, নিচতলার কোনো ঘরেরই দরজা জানালা নেই। সবগুলোই চৌকাঠ সহ খুলে নেওয়া হয়েছে। তাকে রাখা হয়েছে একেবারে ভেতরের দিকে একটা ঘরে। সামনের দিকে যে ঘরটা আছে সেখানে আসতেই দরজার খোলা অংশ আর জানালার ফাঁকা জায়গাটা দিয়ে বাইরের দৃশ্যটা দেখতে পায়। একটা বাতি থাকার কারণে ওখান থেকে মেইন গেটটা দেখতে পেয়েছিল। গেটের সামনে এক লোককে দাঁড়িয়ে থাকতে দেখে চিনতে পারে সে। দুপুরে এই লোকই তার হাত পা মুখ বেঁধেছিল। তার মানে কমপক্ষে আরো 2 জন লোক আছে। যে ঘরে তাকে বন্দি করে রেখেছিল সেখানে আবারও ফিরে আসে শ্যামল। বুঝতে পারে এটাই বাড়ির পেছন দিক। বড় 2টো জানালা ছিল যেখানে, সেটা একদমই ফাঁকা। সেই ফাঁকা জায়গা দিয়ে দেখতে পায় বাড়ির পেছন অংশের সীমানা প্রাচীরটি মাত্র 4-5 হাত দূরেই। জায়গাটা অন্ধকার আর ময়লা আবর্জনায় পূর্ণ। ঘর থেকে প্রাচীরের ওপাশে কি আছে দেখা যায় না। দেয়ালটা 8 ফুটের মতো উঁচু। গ্রামের ছেলে সে, বড় বড় গাছ তরতর করে বেয়ে উঠতে পারে, আর এটা তো একটা দেয়াল। জানালার ফাঁকা অংশ দিয়ে ঘরের বাইরে চলে যায়। 2 হাত মাথার উপরে তুলে দেয়ালের উপরের প্রান্তটা ধরতে পারে কোনো মতে। এটাই যথেষ্ট ছিল তার জন্য। দেয়ালটা শক্ত করে ধরে পুরো শরীরটা উপরে তুলে দিতেই ডান পাটা উঁচু করে দেয়ালের উপরে রাখে। এরপর খুব অনায়াসেই উঠে আসে দেয়ালের উপরে। সেখান থেকে নিচের অন্ধকারে ভালো করে তাকিয়ে বুঝতে পারে 2টো বাড়ির সীমানা প্রাচীরের মাঝখানে 5-6 ফুটের মতো যে খালি জায়গাটা আছে সেটা একটা ড্রেন। জায়গায় জায়গায় কংক্রিটের স্ল্যাব বসানো থাকলেও অনেক জায়গায় উন্মুক্ত। শ্যামল আস্তে করে দেয়ালের প্রান্ত ধরে শরীরটা নামিয়ে দেয়। তার পা নিচের স্ল্যাবটা ছুঁই ছুঁই করতেই হাত দুটো ছেড়ে দিয়ে প্রায় বিনা শব্দে নেমে আসে। স্ল্যাবের উপর নেমেই দুদিকে তাকায়। ড্রেনটা কিছু দূর গিয়ে বাঁয়ে 90 ডিগ্রি বাঁক নিয়ে সোজা চলে গেছে ছোট্ট একটি টিনের দরজার দিকে। খাটো সেই দরজার উপর দিয়ে রাস্তাটা দেখা যাচ্ছে। শ্যামল ওই দরজাটাই বেছে নেয় পালানোর জন্য। কয়েক মিনিট পরই নিচু গেটটা খুলে ড্রেন থেকে ফুটপাতে উঠে আসে। বুঝতে পারে না কোন রাস্তা দিয়ে গেলে কোথায় যাওয়া যায়, কিন্তু এটা বুঝতে পারে সে এখন পুরোপুরি মুক্ত। বুক ভরে নিঃশ্বাস নিয়ে রাস্তার ডান দিক দিয়ে দ্রুতগতিতে হাঁটতে থাকে। রাস্তাটা বেশ শুনশান। দুপাশে সারি সারি বাড়িগুলো আলোকিত। মাঝে মধ্যে রাস্তা দিয়ে কিছু প্রাইভেট কার আসা যাওয়া করছিল। রাস্তার বাম দিকে জলজলে একটি নিয়ন সাইন দেখতে পায় সে, তান্দুরি হাউস। তার পাশের বাড়িটার হোল্ডিং আর রোড নাম্বার মুখস্থ করে নিয়ে হাঁটার গতি আরও বাড়িয়ে দেয়। তার পকেটে কিছু টাকা আছে, আর সেটাই যথেষ্ট একটা ফোন কল করতে। নুরেসফা বিস্ময়ে চেয়ে আছে পিএসের দিকে। তার ধারণা ছিল ভদ্রলোক নিজের বড় বোনের ছেলে হাসিবের হত্যাকারীকে ধরতে চায়। মৃত্যু পথযাত্রী বোনকে শেষ একটি সুসংবাদ দিতে চায়, তার ছেলের হত্যাকারী ধরা পড়েছে। কিন্তু এখন সে বুঝতে পারছে ব্যক্তিগত আবেগও হেরে যায় মানুষের লোভ আর স্বার্থের কাছে। যৌবন দীর্ঘায়িত করা কিংবা আয়ু বৃদ্ধির আকাঙ্ক্ষার মতো লালসা দ্বিতীয়টি আছে কিনা সফা জানে না। কেএস খানের সতর্কবাণীটার কথা আরেকবার মনে পড়ে গেল তার। অভিজ্ঞ ইনভেস্টিগেটর যেন দিব্য দৃষ্টিতে সবকিছু আগেভাগে দেখতে পেয়েছিল। আক্ষেপে মাথা দোলালো।
মুস্কান জুবিরি পালিয়ে যাবার পর বিগত ৩ বছরে হাতে গোনা কয়েকবার ফোন করেছিল প্রধানমন্ত্রীর পিএস। এছাড়া খুব একটা তাড়া দেয়নি। কিন্তু মৃত্যু পথযাত্রী বোনের কাছ থেকে মুস্কানের যৌবন দীর্ঘায়িত করার রহস্যের কথা জানতে পেরে কেন উঠে পড়ে লাগলো, এবার সেটা পরিষ্কার হয়ে উঠেছে তার কাছে। সুস্মিতা নামের বন্দি মেয়েটি মুস্কান জুবিরি কিনা সেটা নিশ্চিত হবার জন্য এই তথ্যটা নাকি জানতে চেয়েছিল আশেক মাহমুদ। সফার কাছে এটা বিশ্বাসযোগ্য বলে মনে হয়নি। সুস্মিতা যে মুস্কান সেটা প্রমাণ করার কিছু নেই। সফা নিশ্চিত হয়েই কলকাতা থেকে এসেছে। আমাকে অনেক টর্চার করেছে এরা, শ্যামলকে মেরে ফেলার হুমকিও দিয়েছে। অবশেষে বাধ্য হয়েই বানিয়ে টানিয়ে কিছু একটা বলে দিয়েছি। পিএসের মুখ কঠিন হয়ে গেলেও পরক্ষণেই অভিব্যক্তি পাল্টে হাসি মুখে বলল, দেখলেন তো, আবার ভুল পাল্টে ফেলেছে। মাথা নেড়ে সায় না দিয়ে পারল না ডিবির ইনভেস্টিগেটর। তাহলে তুমি বলতে চাইছো তুমি মুস্কান জুবিরি নও? অবশ্যই না, আমি সুস্মিতা সমাদ্দার। ডাক্তার আসকার আমার বাবা। আক্ষেপে মাথা দোলালো নূরে সফা। পিএস আশেক মাহমুদ আর তার গানম্যান আসলাম মুচকি হাসছে। তাহলে প্লাস্টিক সার্জন ডিপি মল্লিক আর সুকুমার রঞ্জনকে হত্যা করেছে কে? প্রশ্নটা না করে পারল না। গভীর করে দম নিয়ে নিল সুস্মিতা। আমি সব জানি। সুকুমার রঞ্জনের নিখোঁজ কেসে কলকাতার পুলিশ সল্টলেকের বাড়িতে গিয়েছিল তোমাকে ইন্টারোগেট করার জন্য, কিন্তু তারা দ্বিতীয়বার সেখানে যাবার আগেই তুমি পালিয়ে যাও। সুস্মিতা বিস্মিত হল। নিজের অভিব্যক্তি লুকাতে পারল না পুরোপুরি। অবশ্য ডিপি মল্লিককে যে তুমিই হত্যা করেছ সেটা এখনো তারা জানে না। একটু থেমে বন্দির চোখে চোখ রেখে জোর দিয়ে বলল সে, কিন্তু আমি জেনে গেছি। কয়েক মুহূর্ত কেউ কিছু বলল না। ঘরে নেমে এলো নীরবতা। এসবের কি ব্যাখ্যা আছে তোমার কাছে? গভীর করে শ্বাস নিয়ে নিল সুস্মিতা। আমি না, মুস্কান জুবিরি। ও খুন করেছে সুকুমারকে। নূরে সফা বিস্ময় নিয়ে তাকিয়ে থাকল। একই অবস্থা পিএস আর আসলামেরও। সব দোষ বাপায়ের। দাঁতে দাঁত পিষে বলল বন্দি। ওর জন্যই আজকে আমার এই অবস্থা। কে? কার কথা বলছো? বুঝতে না পেরে জিজ্ঞেস করল সফা। আমার বাবা ডক্টর আসকার। মাথা দোলালো আক্ষেপে। আমার তো মনে হয় ডাক্তারের প্রতি তোমার কৃতজ্ঞ থাকা উচিত। উনিই তোমাকে কলকাতায় আশ্রয় দিয়েছেন, এত কিছু করেছেন। ভুরু কুঁচকে তাকালো সুস্মিতা। আমাকে আশ্রয় দিয়েছে? হোয়াট দ্য হেল ইউ আর টকিং? এই জেনে এসছেন কলকাতা থেকে? রাগে ক্ষোভে মাথা দোলালো সে। ওটা আমার মায়ের বাড়ি, সবাই জানে। বাঁকা হাসি দিল সফা। তাহলে মুস্কান জুবিরি অন্য একজন, আর তুমি তাকে চেনো? গভীর করে নিঃশ্বাস নিল সুস্মিতা। হ্যাঁ, আমি ওকে চিনি। বন্দির কাছ থেকে আরো কিছু শুনতে চায় সফা। দেখতে চায় মুস্কান জুবিরির নতুন কৌশলটা কি রকম। আপনি যাকে খুঁজে বের করেছেন সে মুস্কান জুবিরি, আমি না। ওই যত নষ্টের মূল, রুটস অফ এভিল। চোখ মুখ বিকৃত করে বলল। সন্দেহে দৃষ্টিতে তাকালো সফা। কি বলতে চাইছো তুমি? আবারও গভীর করে দম নিয়ে নিল বন্দি। বাপাই ওই মহিলাকে আমাদের বাড়িতে আশ্রয় দিয়েই যত বিপদ ডেকে এনেছে। নূরে সফার মনে হলো আবারও একটা গোলক ধাঁধায় ঢুকিয়ে দেয়া হচ্ছে তাকে। ঘন সাদা ধোঁয়াময় এক অন্ধকার। ও চালাকি করছে, আস্তে করে বলল পিএস। ওর কথা বিশ্বাস করবেন না। সফা মাথা নেড়ে সায় দিলেও জানতে চাইল বন্দির কাছে, তাহলে প্লাস্টিক সার্জনকেও তুমি চিনতে? সুকুমার রঞ্জনকেও? সার্জনকে আমি চিনি না, কিন্তু সুকুমারকে চিনতাম। ও আমার ফ্রেন্ড ছিল। সপ্রশ্ন দৃষ্টিতে তাকালো সফা। কিন্তু মুস্কান ওকে কি করেছে জানি না। মহিলা আমাদের বাড়ি থেকে চলে যাওয়ার পরে পুলিশ আসে। ওরা সুকুমারের নিখোঁজ হবার জন্য আমাকেই সন্দেহ করতে শুরু করে। তুমি তাহলে জানো না মুস্কান জুবিরি ওকে কি করেছে? ভুরু কুঁচকে জানতে চাইল সফা। প্রথম দিকে কিছুই জানতাম না। বাড়িতে পুলিশ আসার পর বাপের কাছে জানতে চেয়েছিলাম। বাপাও কিছু জানে না এই ব্যাপারে।
তবে মুস্কান পালিয়ে গেলে বুঝতে পারি কাজটা ওই করেছে। আমার কাছে সবটাই পরিষ্কার হয়ে ওঠে তখন। এই ডাইনি সব নাটক করছে সফা। রেগে মেগে উঠে দাঁড়ালো পিএস। ওর কোনো কথা বিশ্বাস করবেন না, এক এক সময় এক এক কথা বলে বিভ্রান্ত করছে। সফার কাছে অবশ্য তা মনে হচ্ছে না, তবে সে পুরোপুরি নিশ্চিত হতে চায়। সুকুমারের সাথে ওই মহিলার ঠিক কি নিয়ে ঝামেলা হয়েছিল আমি কিচ্ছু জানি না, বিশ্বাস করুন। প্রায় কেঁদেই ফেলল সে। আমি যে সত্যি বলেছি সেটা এক সময় না এক সময় ঠিকই বুঝতে পারবেন আপনারা, আর যখন বুঝতে পারবেন খুবই পস্তাবেন। বেশ আত্মবিশ্বাসের সাথে বলল কথাগুলো। আপনারা ভুল মানুষকে ধরে এনে কি সব উল্টাপাল্টা কথা জানতে চাইছেন। সফা ভুরু কুঁচকে চেয়ে রইল বন্দির দিকে। এই মেয়ে দাবি করছে প্লাস্টিক সার্জন আর সুকুমারের গুমের ব্যাপারে সে কিছু জানে না। তারপরে সফার মনে হলো সে এই মেয়ের সব কথা বিশ্বাস করতে শুরু করেছে, কিন্তু মেয়েটার কথায় কিছু ফাঁক আছে। নড়ে চড়ে বসল সে। তোমার কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে কলকাতায় ডাক্তার আসকারের শ্বশুরবাড়ির দারোয়ান দুজন মেয়ের কথা কেন বলেনি? সফা স্থির চোখে তাকিয়ে রইল বন্দির দিকে। আমার সব কথা আগে শুনুন, তাহলেই বুঝতে পারবেন। বলো, কি বলবে? আশেক মাহমুদ আর আসলাম অসন্তুষ্ট হলেও কিছু বলল না। চোখ বন্ধ করে ফেলল সুস্মিতা। গভীর করে শ্বাস নিয়ে বলতে শুরু করল। বছর খানেকেরও বেশি হবে। হুট করে লন্ডন থেকে কলকাতায় চলে আসি আমি। বাড়িতে এসে দেখি 3 তলায় এক মহিলা এসে উঠেছে। বাপাই বলল তার এক বন্ধুর মেয়ে। তো ব্যাপারটা আমার কাছে ভালো লাগেনি। আমি খুব প্রাইভেসি সচেতন, আর আমাদের বাড়িটা আসলে ডুপ্লেক্স। অনেক পরে ছাদের এক অংশে একটা রুম বানিয়েছিল পারমিতা মাসি, আমার মায়ের বড় বোন। একটু থেমে আবার বলল, মাসি মারা যাবার পর ওটা খালিই ছিল। ওখানে পরিবারের বাইরে কাউকে থাকতে দেওয়াটা আমার পছন্দ হয়নি, তবে বাপায়ের কারণে আমি এ নিয়ে কিছু বলিনি। সফা মনে করার চেষ্টা করল। সুকুমারের কেসটা যে অফিসার তদন্ত করছে সে বলেছিল 3 তলায় সুস্মিতার এক কাজিন থাকত। সুস্মিতা পালিয়ে যাবার পর সেই মহিলাও বাড়ি ছাড়ে। তাহলে কি ওটাই মুস্কান ছিল? মেয়েটা সত্যি বলছে? মাথা থেকে চিন্তাটা ঝেড়ে ফেলল সে। তোমার বাবা তখন কোথায় ছিলেন? সফার দিকে তাকালো বন্দি। বাপাই তো আজ এখানে কাল ওখানে, সেই ছোটবেলা থেকেই এমনটা দেখে আসছি। মাঝে মধ্যে আসতো, কদিন থেকে আবার চলেও যেত। কিছু বলল না সফা। একই বাড়িতে থাকার কারণে ওই মহিলার সাথে রোজই দেখা হতো। ধীরে ধীরে আমাদের মধ্যে সখ্যতা গড়ে উঠল। আমার বাড়িতে যেহেতু বন্ধু বান্ধবের আড্ডা হতো, ওই মহিলার সাথে আমার কিছু বন্ধুর ভালোই সখ্যতা গড়ে ওঠে এক সময়। সুকুমারের সাথেও বেশ ভালো জানাশোনা ছিল ওর। সাফা স্থির চোখে চেয়ে রইল মেয়েটার দিকে। কেউ মিথ্যে কথা বললে সেটা ধরার মতো প্রশিক্ষণ তার আছে। সেই জ্ঞান কাজে লাগিয়ে বোঝার চেষ্টা করছে মেয়েটার কথা কতটুকু সত্যি। একদিন হুট করে কাউকে কিছু না বলে ওই মহিলা আমাদের বাড়ি থেকে চলে গেল। তারপরে বাসায় এলো পুলিশ, জানালো সুকুমারকে পাওয়া যাচ্ছে না। আমি তখনও বুঝতে পারিনি কিছু। আর সুকুমার যে ওই দিন আমাদের বাড়িতে এসেছিল সেটাও জানতাম না। তাই পুলিশকে বলেছি ওই দিন ও আমাদের বাড়িতে আসেনি। তারপর গভীর করে শ্বাস নিয়ে নিল সুস্মিতা। পুলিশ আসার কথা বাপাইকে বলার পরই ও আমাকে নিয়ে চিন্তিত হয়ে পড়ে। দ্রুত লন্ডন থেকে চলে আসে কলকাতায়। বাপাই আমাকে কনভিন্স করে তদন্ত এগোতে থাকলে নাকি আমি ফেঁসে যাব, কেননা সুকুমার আমার বন্ধু ছিল। পুলিশকে যদি এখন মুস্কানের কথা বলিও তারা এটা বিশ্বাস করবে না, ভাববে নিজেকে বাঁচানোর জন্য এমন এক ভূতের অবতারণা করছি যার অস্তিত্বই নেই। কেন? তোমার বাড়ির দারোয়ান সাক্ষী দিতে পারত যে তোমাদের বাসায় আরেকজন মহিলা থাকতো 3 তলায়। মাথা দোলালো সুস্মিতা। ওই মহিলা বাড়ি ছেড়ে চলে যাবার পরপর পুরনো দারোয়ানকে চাকরি থেকে বিদায় করে দেয় বাপাই। নতুন দারোয়ান ওই মহিলার ব্যাপারে কিছুই জানত না। সফা বুঝতে পারল মুস্কানকে বাঁচানোর জন্য ডাক্তার আসকার এসব করেছেন, অবশ্যই ওই মহিলার নির্দেশ মতো।
মেয়েটার কথা তার কাছে বিশ্বাসযোগ্য বলেই মনে হচ্ছে এখন। এখনকার দারোয়ানও ইন্সপেক্টর অতনুর কাছে স্বীকার করেছিল সে এমনকি সুস্মিতাকে দেখেওনি, তার কথা শোনেনি। মুস্কান তো দূরের কথা, ইন্সপেক্টর অতনু যা কিছু জেনেছে পুরনো দারোয়ানের কাছ থেকেই জেনেছে। এ দেশে ঢোকার পর তুমি কি সরাসরি সুন্দরপুরেই চলে গেছিলে? না, আমি ঢাকায় থেকেছি কয়েক মাস, হাঁপিয়ে উঠেছিলাম এখানে। এ শহরে বাপাই ছাড়া আমার কোনো পরিচিত মানুষজন ছিল না। শহরটাও আমার একদম ভালো লাগতো না। তাছাড়া বাপাইও বাইরে যাবে বলে আমাকে একা রাখতে চায়নি এখানে। ও ঠিক বুঝতে পারছিল না কি করবে। এরকম সময়ে একদিন আমাকে নিয়ে সুন্দরপুরে গেল স্কুলটা দেখতে। জায়গাটা ভীষণ ভালো লেগে গেল আমার। তখনই বাপাই বলেছিল চাইলে এখানে গানের টিচার হিসেবে জয়েন করতে পারি আমি। অফারটা পেয়ে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই। সফার লাই ডিটেক্টিং প্রশিক্ষণ কাজে দিল না, ধন্ধে পড়ে গেল সে। মেয়েটা সত্যি বলছে নাকি মিথ্যে সিদ্ধান্তে আসতে পারল না। কিছু বলতে যাবে অমনি তার ফোনটা বেজে উঠল। বিরক্ত হয়ে পকেট থেকে বের করলো সেটা। কলার আইডি দেখে কিছুটা অবাকই হলো। এই অসময়ে কেস খান তাকে ফোন দিয়েছে। একান্ত অনিচ্ছায় কলটা রিসিভ করলো। হ্যালো স্যার। পিএস আসলাম সহ সুস্মিতাও আগ্রহ ভরে তাকিয়ে থাকলো তার দিকে। একটু ইতস্তত করে সফা বলল, জি স্যার। ওপাশের কথা শুনে গেল সে। খুব দ্রুত তার অভিব্যক্তি পাল্টে গেল। রীতিমতো চমকে উঠল যেন। কি?